ওয়েলকাম করছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কেমিস্ট্রি ম্যারাথন ক্লাসের দ্বিতীয় পর্বে। অর্থাৎ আজকে আমরা পড়ব কেমিস্ট্রি তৃতীয় পত্র। ইতিমধ্যে আমরা কেমিস্ট্রি প্রথম পত্রের ক্লাসটি সম্পূর্ণ করেছি। আজকে আমরা কেমিস্ট্রি দ্বিতীয় পত্র ক্লাসটি নিয়ে কেমিস্ট্রি দ্বিতীয় পত্র ক্লাসে কী দেখব সেটা নিয়ে কথা বলবো। তো কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের যে ইম্পর্টেন্ট টপিক বা সব কিছু অ্যানালাইসিস দেখাবো। এর আগে আমি তোমাদেরকে দেখাইনি যে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে, যারা নতুন এখনও কেমিস্ট্রি ফার্স্ট পেপার ক্লাসটি করোনি, তোমাদের জন্য আমি এখানে স্লাইডগুলো একটু দেখাই। যদি এই যে দেখো আমাদের অ্যানালাইসিসগুলো যেভাবে দেখাইছিলাম, যে প্রত্যেকটা এমসিকিউ তোমাদের যেভাবে ধরে ধরে দেখো, প্রত্যেকটা এমসিকিউ তোমাদের ধরে ধরে সলভ করানো হয়েছিল। তো তোমরা যারা এখনও ফার্স্ট পেপার ক্লাসটি করো না, তোমরা অবশ্যই ফার্স্ট পেপার ক্লাসটি করে নিবে। তারপর সেকেন্ড পেপারে প্রতিটি চ্যাপ্টার তোমরা যদি খেয়াল করো, প্রতিটি চ্যাপ্টার প্রতিটা এমসিকিউ তোমাদের কি করা হয়েছে, ধরে ধরে সলভ করানো হয়েছে, একদম গুণগত রসায়ন থেকে একদম শেষ চ্যাপ্টার পর্যন্ত। দেখো প্রতিটা চ্যাপ্টার তোমাদের জন্য কি করেছিলাম, একদম শেষ করেছিলাম। দেখো আমাদের শেষ হয়ে গেছিলো আমাদের চ্যাপ্টার। তারপর আমরা এখন রসায়ন দ্বিতীয় পত্রের যে লেকচারটা আছে, যে রসায়ন দ্বিতীয় পত্রের যে অধ্যায়গুলো থেকে টপিক ওয়াইজ অ্যানালাইসিসগুলো দেখব। তারপর আমরা রসায়ন দ্বিতীয় পত্রের ক্লাসটা শুরু করব। তো রসায়ন দ্বিতীয় পত্র ক্লাস শুরু করার আগে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট দিতে চাই যে শীঘ্রই তোমাদের জন্য ম্যাথ যে ক্লাসগুলো আছে এগুলো আপলোড হবে আমাদের এই ইউটিউব চ্যানেলেই। তো যাদের ম্যাথ উত্তর করবে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে ক্লাসগুলো পাও। এবং ইতিমধ্যে আমাদের চ্যানেলে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার সবগুলো ক্লাস আপলোড করা আছে। তোমরা চাইলে আমাদের ডিসিইউ ম্যারাথন নামের যে প্লেলিস্টটা আছে, ওই ডিসিইউ ম্যারাথন থেকে খুব ইজিলি ক্লাসগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি থাকে সময়, যেহেতু এখনও অল্প সময়, এখন রিভিশন করার জন্য একটু শর্ট ফরম্যাটের ক্লাসগুলো দেখলে ভালো। কেউ এখন লং ফরম্যাটে ক্লাস করতে গেলে ক্লাসগুলো কি করতে পারবে না, শেষ করতে পারবে না, দিন শেষে তুমি আরও হতাশ হয়ে পড়বে। এই জন্য সাজেশনমূলক যে ক্লাসগুলো আছে এগুলো দেখলে বেটার হয়। তো আমরা এখন দেখি যে রসায়ন দ্বিতীয় পত্রের যে অধ্যায়ভিত্তিক যে অ্যানালাইসিসগুলো আছে, এই অধ্যায়ভিত্তিক অ্যানালাইসিসগুলো আমরা একটু খেয়াল করি। রসায়ন দ্বিতীয় পত্রে তুমি যদি খেয়াল করো, পরিবেশ রসায়ন চ্যাপ্টার থেকে প্রতি বছর 60টি, 5টি, 3টি, 2টি করে কি আসছে, কোশ্চেন আসছে। যার মধ্যে জৈব রসায়ন থেকে আসছে, তারপর হচ্ছে জৈব রসায়ন থেকে সব থেকে বেশি কোশ্চেন আসছে। দেখো প্রতি বছর 9টা, 10টা, 8টা করে কোশ্চেন আসছে। তার মানে রসায়ন দ্বিতীয় পত্র থেকে জৈব রসায়ন থেকে কি আসে, ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তো এইটা নিয়ে আমি ফার্স্ট পেপারে কথা বলেছি, ফার্স্ট পেপারের ক্লাসের দিন, যে কোন চ্যাপ্টার থেকে জৈব রসায়নের 10টি এমসিকিউ কি স্কিপ করা যাবে কিনা। যদি তোমার জৈব রসায়ন অনেক বেশি কঠিন মনে হয়, যে জৈব রসায়ন চ্যাপ্টারটা ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই কঠিন মনে হয়, তো ডিসিইউতে চান্স পাওয়ার জন্য তোমার কেমিস্ট্রিতে 12+ মার্ক ইজ এনাফ। কারণ ডিসিইউতে ওভারঅল সব সাবজেক্ট মিলে কেউ যদি 50+ মার্ক পায়, তাহলে তার একটি সিট কনফার্ম হয়ে যাবে। তো এখানে যদি তুমি কেমিস্ট্রিতে 12+ মার্ক উঠাতে পারো, এটাই তোমার জন্য এনাফ। তো তুমি চাইলে তুমি এই 7, 8 বা 9, 10 মার্ক তুমি স্কিপ করতে পারো। তবে এই 9 মার্ক থেকে তুমি খুব ইজিলি 4 থেকে 5 মার্ক তুমি খুব ইজিলি আনসার করতে পারবে, যেগুলো পড়ার জন্য একদম জৈব রসায়নের ডিপ বেসিকের প্রয়োজন হয় না। জাস্ট আধা ঘন্টা থেকে 30 মিনিটের একটা ক্লাস করলেই এনাফ, যেটা আমি তোমাদেরকে বলে দিব যে কীভাবে কোন কোন টপিকগুলো জাস্ট একটু দেখে যাবে, তাহলেই তুমি বা আমার এই ক্লাসটি করলেই তুমি 3 থেকে 4টা এমসিকিউ আনসার করতে পারবা, যেগুলো খুবই কি ইজি। 3 থেকে 4টা, মিনিমাম 3টা এমসিকিউ তো তুমি আনসার করতে পারবাই। আজকের ক্লাস যদি করো, কেবল জৈব রসায়নে যদি তোমার 0 বেসিকও থাকে, তুমি 3টা এমসিকিউ অ্যাটলিস্ট আনসার করতে পারবা। তারপর আসি পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা থেকে। দেখো খুব কম কোশ্চেন আসে, দুইটা। তার মানে কি, এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট না, বাট পড়তে হবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইফোর্ট বা পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা থেকে দেখো 7টা 5টা করে কোশ্চেন আসে। তো এই একটা চ্যাপ্টার পড়লেই, যদি এটা অনেক ইজি একটা চ্যাপ্টার, বাট এই একটা চ্যাপ্টার পড়ার মাধ্যমে তুমি 7 থেকে 8 মার্ক অ্যানসার করতে পারতেছো, জাস্ট একটা অধ্যায় পড়ার মাধ্যমে। তুমি কেন তাহলে এই চ্যাপ্টারটাকে মিস করবে? তাহলে অবশ্যই তুমি মানে এই চ্যাপ্টারটি কী করবে, ভালো করে পড়বে। তারপর তড়িৎ রসায়ন, এটা থেকে জাস্ট যদি তুমি 2টা টাইপ পড়ো, তাহলেই তুমি এই একটা এমসিকিউ পারবে। তো তুমি পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন আর হচ্ছে তড়িৎ রসায়ন, এই 3টা চ্যাপ্টার যদি সেকেন্ড পেপার থেকে পড়ো, তুমি অ্যাটলিস্ট 7 মার্ক পাবে। আর
গত ভিডিওতে তো আমি দেখিয়েছি যে ফার্স্ট পেপার থেকে তোমার অ্যাটলিস্ট 8 মার্ক তো তুমি আনসার করতেই পারবে। তো 7 আর 8 যদি করো তাহলে তুমি 15 মার্ক ইজিলি কী করতে পারতেছো, অ্যানশিওর করতে পারতেছো। তো তুমি যদি জৈব রসায়ন স্কিপও করো তাহলে তোমার তেমন বেশি কিছু একটা ম্যাটার করে না। তারপরেও আমার এই ক্লাসটি যদি তুমি শুধুমাত্র করো তাহলেই তুমি আরও 3 মার্ক তুমি অ্যাড করতে পারো। তো যারা প্রপার ওয়েতে কেমিস্ট্রিটা একটু বুঝে বুঝে স্মার্ট ওয়েতে অ্যানালাইসিসের মাধ্যমে পড়াশোনা করবে, তো আমার একটা ধারণা যে তুমি অবশ্যই এই ক্লাস করার মাধ্যমে আর আগামী যেই সময়টা আছে এই সময়টা যদি ভালো করে কাজে লাগাও তাহলে তুমি 50+ মার্ক খুব ইজিলি আনসার করে আসতে পারবা। এটার জন্য তোমাকে শেষ সময়ে খুবই গুছানো এবং একটু স্মার্ট ওয়েতে ভালো করে প্রিপারেশন নিতে হবে। জাস্ট ক্লাসটা করে গেলা এরকম করলে হবে না, অবশ্যই খাতা কলম নিয়ে বসে তারপর আমার সাথে ক্লাসটা কন্টিনিউ করতে হবে। তো এখন অ্যানালাইসিসটা দেখানো শেষ, এখন আমরা কি করব, মূল ভিডিওতে আমাদের যে ক্লাসের যে মূল লেকচার, এই মূল লেকচারে চলে যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, যেটার মাধ্যমে আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং শুরু হবে। সেটা হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নের চ্যাপ্টার 1 কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এই অধ্যায়টা দিয়ে আমরা শুরু করছি। তো প্রথম যে আমরা দেখব হচ্ছে পরিবেশ রসায়ন থেকে বিগত বছরে কোন কোন বিষয়গুলো থেকে কোশ্চেন এসেছে, অর্থাৎ কোন কোন টপিকগুলো পরিবেশ রসায়ন চ্যাপ্টারের ভিতর থেকে ইম্পর্টেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে বিভিন্ন গ্যাস ও তাদের গ্রাফ থেকে ডিসিউতে কোনো কোশ্চেনই আসে নাই, যদিও টপিকটা একটু এক নজর দেখে রাখতে হবে। তারপর হচ্ছে বাস্তব গ্যাসের ও সংকুচনশীলতার গুণাঙ্ক, এটা খুবই ভালো একটা টপিক, ইম্পর্টেন্ট আছে 3টা টপিক। আমি এগুলোতে কিন্তু টপিক 3টা তোমাদের জন্য দিয়ে রাখছি, এই জন্য আমি আর মার্ক করছি না, তোমরা নিজের দায়িত্বে দেখে নিবে। তারপর দেখো ব্যাপন ও অনুব্যাপন নিঃসারণ, অ্যাসিড বৃষ্টি ও নাইট্রোজেন ফিক্সেশন, অম্ল ও ক্ষার, পানির ঘনত্ব ও বিশুদ্ধতা, পানির মানদণ্ড, যেখানে যে সিইউডি বিইউডি টিডিএস যেগুলো আছে এগুলো তোমরা একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে যে এই সবগুলোই কী আছে, খুবই ইজি টপিক। এবং এগুলো থেকে সবগুলো থেকে যে কোশ্চেন আসে ব্যাপারটা এরকম না, জাস্ট দেখো 3টা আমি 3 স্টার দিয়ে রাখছি, ঘুরিয়ে ফিরে এইগুলো থেকে কোশ্চেন আসে। যদি একটু স্মার্টভাবে পড়ো তাহলে আশা করছি সরাসরি কমন চলে আসবে। তো এখন আমরা কোশ্চেন সলভিংয়ে চলে যাই। আমাদের প্রথম কোশ্চেন যদি সবাই একটু লক্ষ্য করো, প্রথম কোশ্চেনে কী বলছে, HPO4 2- এর অনুবন্ধী ক্ষারক কোনটি? আচ্ছা, এর অনুবন্ধী ক্ষারক এটা কি বলছে? আমরা কি জানি যে অ্যাসিডের কি হয়, অনুবন্ধী ক্ষারক হয়। সবসময় এটা খেয়াল রাখবা যে কোনো একটা অ্যাসিড যদি হয় তাহলে কেবল এটা কি হবে, অনুবন্ধী ক্ষার হবে, অনুবন্ধী ক্ষার পাওয়া যাবে যদি অ্যাসিড হয়। তাহলে এটা যেহেতু অ্যাসিড, তো অ্যাসিডে কি থাকে, S+ থাকে, অ্যাসিডে কি থাকে, S+ থাকে। তো আমরা যদি এটা থেকে কি করতে পারি, S+টাকে সরিয়ে দিতে পারি, এটা থেকে S+টা যদি রিমুভ করে দিই তাহলে আমরা কি পাবো, অবশ্যই ক্ষার পাবো, কারণ ক্ষারে কি থাকবে না, S+ থাকতে পারবে না। তো আমাদের টার্গেট কি, এটা থেকে S+টা রিমুভ করে দেওয়া। তো দেখো এখানে অপশনে কোথাও এটাতে S+ নাই, দেখো অপশন সিতে S+ নাই। এটা হচ্ছে সবথেকে সহজ এবং শর্টকাট ফরম্যাট বলা যায়। খুব ইজিলি তুমি কি করতে পারবে, কোনো একটা অ্যাসিডের অনুবন্ধী ক্ষার নির্ণয় করতে পারবে। যখনই তুমি দেখবে যে এখানে S+ আছে, তুমি জাস্ট S+ আয়নটাকে রিমুভ করে দিবা, রিমুভ করে দেওয়ার পর যেটা থাকবে এটাই তোমার কি, অনুবন্ধী ক্ষারক। তারপর কি বলছে, কোন শর্তে ভ্যান ডার ওয়ালস সমীকরণ আদর্শ গ্যাস সমীকরণের অনুরূপ হবে? আমরা জানি কি একটা আদর্শ গ্যাস উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে একটি বাস্তব গ্যাস উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে কী করে, আদর্শ গ্যাসের মতন কী করে আচরণ করে। তারপর কি বলছে, নিচের কোনটি উভধর্মী অক্সাইড? এটা মুখস্থ রাখবে, জিঙ্ক অক্সাইড। এগুলো যতই ট্রিক্স বলো কি না বলো এগুলো দিয়ে মনে রাখা যায় না। তো এটা অবশ্যই বই থেকে, যেখানে দেখবে একটা চার্ট দেওয়া আছে, একটা চার্টটা ফলো করে তোমরা অবশ্যই এটা SW দিয়ে দিলাম, যে চার্টটা ফলো করবা এবং মুখস্থ করে ফেলো। ওইখানে দেখবা ছন্দ দিয়ে লেখা আছে, যদি ছন্দ দিয়ে মনে রাখতে পারো তাহলে ভালো, বাট এটা মনে রাখতে হবে যে কোনগুলা উভধর্মী অক্সাইড। তো এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট এমসিকিউতে কি বলছে, নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস? তো প্রধান গ্রিন হাউস গ্যাস কি, কার্বন ডাইঅক্সাইড। এটা আশা করি একজন বাচ্চারাও পারবে এটা। তো নেক্সট স্লাইডে চলে যায়, কি বলছে, এসটিপিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? আচ্ছা, এসটিপিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? আমাদের কি বের করতে বলছে, ভি বের করতে বলছে। তো এটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে না, যেটাকে বলা হচ্ছে মোলের ফর্মুলা, N is equals to W/m is equals to B/22.4। তারপর এই যে একটা লম্বা একটা ফর্মুলা ছিল না, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু খুব ইজিলি এটা করা যায়। আমাদের বলছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন
কত। তো আমাদের কি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কথা বলছে 1 মোল। তো আমরা যদি এটাতে বসাই, তুমি দেখো তো এখানে আমাদের n এর ভ্যালু দিয়ে দিছে, n এর ভ্যালু হচ্ছে 1, আর আমাদের কি জানি ভি বের করতে বলছে। তো এই সূত্রে আমরা খুব ইজিলি যদি মানটা বসাই তাহলে আনসারটা চলে আসবে। তো আমাদের কি বসানো যায়, n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইজ ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই 22.4, বা বি ইজ ইকুয়ালস টু 22.4 লিটার। এটা কি আমাদের আনসার। খুবই ইজি ম্যাথ। এই ফর্মুলাটা যদি কেউ মনে রাখো তো খুব ইজিলি তোমরা কি করতে পারবে, এটা আনসার করতে পারবে। তারপর কি বলছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসটির আরএমএস গতিবেগ বেশি। আচ্ছা, আরএমএস গতিবেগের ফর্মুলাটা কি আমরা জানি, CRMS ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 3RT ডিভাইডেড বাই কত, M। এটা হচ্ছে আমাদের কি আরএমএস বেগের যেই ফর্মুলা। তো এই ফর্মুলা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে CRMS ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ M। অর্থাৎ কি আরএমএস বেগ মানে আণবিক ভরের, অর্থাৎ ভরের কি ব্যস্তানুপাতিক। তার মানে আমরা কি বলতে পারি যে আমাদের বলছে আরএমএস গতিবেগ বেশি, আমাদের যদি আরএমএস বৃদ্ধি করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, এম এর মান কী হতে হবে, কমাতে হবে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, আনসারটা কি হবে, আমাদের আনসারটা হবে বি। কারণ কি হাইড্রোজেনের এই যেই মৌলগুলো দেওয়া আছে, অর্থাৎ এই মৌলগুলোর মধ্যে কি অণুগুলোর মধ্যে হাইড্রোজেন অণুর ভর সব থেকে কম, যার কারণে আমাদের কি আনসার কি হবে, এটা। তারপর নেক্সটে চলে যায়, নিচের কোন গ্যাসের ব্যাপন হার সর্বোচ্চ। আমরা কি জানি ব্যাপন হারকে কি, ব্যাপন হার আর ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ M। একই সেম সিস্টেম আমাদের বলছে ব্যাপন হার সর্বোচ্চ, মানে ব্যাপন হার যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে আমাদের কি ভর কী করতে হবে, কমাতে হবে। ব্যাপন হার বৃদ্ধি করতে হলে আমাদের ভর কমাতে হবে। তো এইখান থেকে যদি আমরা খেয়াল করি যে কোনটার ক্ষেত্রে সব থেকে বড়, আমরা অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 32, কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 40, NH3 হচ্ছে NH3 কত হয় 14 যোগ 3 17, আর নাইট্রোজেনের হচ্ছে 28। তাহলে আমাদের সব থেকে কম কি NH3, আমাদের আনসার কি NH3। তারপরে যদি আমরা চলে যাই কি বলছে, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি। আচ্ছা, আমরা কি জানি আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PB ইকুয়ালস টু NRT। এখানে বলছে হচ্ছে 44 গ্রাম। তো আমরা যদি এই সমীকরণে থেকে যদি আরেকটা লিখি, PB ইকুয়ালস টু N সমান কি লেখা যায়, W ডিভাইডেড বাই M R ইন্টু T। তো এখানে যদি আমরা PB ইজ ইকুয়ালস টু W ডিভাইডেড বাই M, W কত এখানে, W হচ্ছে 44 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের ভর আমরা কত জানি 44। তো নিচে কি হবে 44 ইন্টু কি হবে RT, বা কি হতে পারে PB ইজ ইকুয়ালস টু 44 তো 1 হয়ে যায়, তাহলে RT, অর্থাৎ PB ইকুয়ালস টু RT। এটা কি আমাদের ফাইনাল রেজাল্ট, PB ইকুয়ালস টু RT, এটা কি আমাদের ফাইনাল রেজাল্ট। তো আমাদের আনসার অপশনে কোথায় আছে, PB ইকুয়ালস টু RT, এই তো PB ইকুয়ালস টু RT, অপশন এ সঠিক আনসার। তারপর নেক্সটে চলে যায় কি বলছে, OH মাইনাস এর অনুবন্ধী অ্যাসিড কোনটি। আচ্ছা, এখানে বলছে OH মাইনাসের অনুবন্ধী অ্যাসিড কোনটি। তো তখন আমরা যখন বলেছিলাম যে অনুবন্ধী অ্যাসিড, আমি যখন প্রথম এমসিকিউটা তোমাদেরকে সলভ করেছিলাম, তোমাদেরকে যদি একটু দেখাই প্রথম এমসিকিউ কোনটা সলভ করেছিলাম, এই যে এটাতে কি বলছিলাম যে যখন বলবে অনুবন্ধী ক্ষারক তার মানে কি হবে, অবশ্যই এটা কি হবে, অ্যাসিড হবে। অ্যাসিডের কি হয়, অনুবন্ধী ক্ষার হয়। তো এখন আমাদের কি বলছে, আমি যদি এখন এটাতে চলে আসি, এই যে এটাতে কি বলছে আমাদের অনুবন্ধী অ্যাসিড। সবসময় মনে রাখবে যে ক্ষারের যারা ক্ষারক তাদেরই কেবল কি পাওয়া যাবে, অনুবন্ধী অ্যাসিড পাওয়া যাবে, অনুবন্ধী কি পাওয়া যাবে, অ্যাসিড পাওয়া যাবে, অনুবন্ধী অ্যাসিড পাওয়া যাবে। তো এখানে যেহেতু ক্ষার আছে তার মানে কি এখানে যদি আমরা একটা S প্লাস আয়ন নিয়ে আসতে পারি, তখন আমি কি বলছিলাম S প্লাস আয়নটা রিমুভ করতে হবে। এখন আমরা যদি বলি একটা S প্লাস আয়ন নিয়ে আসতে পারি তাহলে এটা কি হয়ে যাবে, একটা কি হয়ে যাবে, অনুবন্ধী অ্যাসিডে পরিণত হয়ে যাবে। তো OH মাইনাসের সাথে যদি আমরা একটা S প্লাস নিয়ে আসি, OH মাইনাস প্লাস H প্লাস নিয়ে আসি, তাহলে আমাদের কিউ তৈরি হয় পানি, H2O। তাহলে আমাদের এখানের অনুবন্ধী অ্যাসিডটাকে H2O। আশা করছি এই ম্যাথটা তোমরা এমসিকিউটা তোমরা বুঝতে পারছো। তারপর কি বলছে, তাপমাত্রা 4 গুণ করলে গ্যাসে বর্গমূল গড় বর্গবেগ আর এম এস স্পিড কত হবে। আচ্ছা, আমরা একটু আগে সূত্রটা দেখলাম যে CRMS ইজ প্রপোর্শনাল টু
অন রুট ওভার অফ টি। এটা কোন ফর্মুলা থেকে আমরা দেখলাম? এই যে এই ফর্মুলা, আরএমএস বেগের ফর্মুলা থেকে, CRMS ইকুয়ালস টু রুট ওভার অফ 3RT ডিভাইডেড বাই এম। আমরা কি এই ফর্মুলাটা থেকে কি করছি, এই যে একটা সিদ্ধান্তে আসছে, এটা আমাদের কি উপরে ওই ফর্মুলাটা থেকে কি করা যায়, খুব সহজেই কি আসা যায়। তো এখান থেকে আমরা জাস্ট এখন ক্যালকুলেশন করে এটা বের করব। তো বাকি কাজটুকু তোমাদের জন্য আমি SW দিলাম, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে আসো। তো ম্যাথটা সলভ করে সঠিক উত্তর কোনটা এটা তোমরা নিজেরা বের করবে। তারপরে যদি আমরা আসি, আমাদের দ্বিতীয় চ্যাপ্টার শুরু হয়ে গেল, যেটা হচ্ছে সব থেকে বড় চ্যাপ্টার। এটা নিয়ে অনেকেরই ভয় থাকে, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি যেভাবে বলবো এভাবে যদি ফলো করতে পারো, তাহলে এখান থেকে তোমরা খুব অনায়াসে 4 মার্ক আমার উপরে বিশ্বাস রাখো, 4 মার্ক তোমরা কী করতে পারবে, আনসার করে আসতে পারবে। তো একটু ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে, যেহেতু এটা অনেকেরই পড়া নাই, আমি জানি। আমাদের যারা পেড বেসিস স্টুডেন্ট আছে বা আদার স্টুডেন্ট আছে, সবাই বললো যে এই চ্যাপ্টারটা নিয়ে তাদের একটু বেশি প্রবলেম হয়। তো এই চ্যাপ্টারটার কোশ্চেন ব্যাংক যখন আমি সলভ করাবো, তখন তুমি বুঝতে পারবে যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি বলে দিব, জাস্ট এইগুলো যদি শেষের এই 1-2 দিনে দেখো, তাহলে তুমি সম্পূর্ণ চ্যাপ্টারটাই কী করতে পারবে, ভালো করেই আয়ত্ত নিয়ে আসতে পারবে। তো চলো আমরা আগে দেখি যে এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমি যদি বলি, যারা একদম বিগিনার, মানে এখনও জৈব রসায়ন পড়াই হয় না, তারা শুধু এই কার্যকারীমূলক যৌগের নামকরণ, সমানুতা, আর হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, অর্থাৎ এরোমেটিক যৌগের যে অর্থপ্যারা নির্দেশক যে আছে, এই 4টা টপিক মাস্ট পড়বে। এই 4টা টপিক থেকেই আশা করি 4 মার্ক চলে আসবে। এই 4টা টপিক থেকেই 4 মার্ক চলে আসবে। তারপরও যদি আরও সময় পাও, তাহলে তুমি শ্রেণীবিন্যাস ও সংকরায়ন জাস্ট বই থেকে রিডিং দিবে। বইয়ের প্রথম দিক দিয়ে দেখবা শ্রেণীবিন্যাস ও মানে একটা রিডিং দিবে, এটা হচ্ছে তোমার কাজ। তারপর যদি আসে, বাকি যাই আসুক ওইগুলো তোমার কি করার দরকার নেই। দেখো এই পাশে জৈব বিক্রিয়ার কৌশল, সমগোত্রীয় শ্রেণী, জৈব যৌগের প্রস্তুতি, যত বিক্রিয়া আছে, পলিমাকরণ বিক্রিয়া বলো, ওজনীকরণ বিক্রিয়া বলো, অ্যালকিনের প্রস্তুতি, বেনজিন, টলুইন, যা ওভারঅল যা কিছুই আসুক, ওইগুলো তুমি যদি এখন ক্লাস করে, জৈব রসায়ন যদি কোনো একজন শিক্ষার্থী ভালো করে পড়তে চায়, তাহলে তার মিনিমাম 10টা লেকচার তো করতেই হবে। 10টা লেকচার, এই 10টা লেকচার যদি করতে চাও, অ্যাভারেজ যদি 2 ঘন্টা করে ধরো, তাহলেও তোমার প্রায় 24 আওয়ারের মতন ক্লাস হয়ে যাচ্ছে। এইটা এই মুহূর্তে করা কারো পক্ষে সম্ভব না। তো এটা না করে আমি যে টপিকগুলো বললাম এগুলো পড়বা, আর যাদের পড়া আছে তারা সম্পূর্ণটা কুইক তোমার নিজের হ্যান্ড নোট হতে পারে, বা যে কোনো ক্লাস লাইট যার ক্লাস আগে করেছো তোমরা ওইভাবে রিভিশন দিবে। তো এখন আমরা কি করব, কোশ্চেন ব্যাংক সলভিংয়ে চলে যাব। তো আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই, আমাদের যে প্রথম কোশ্চেন ব্যাংক সলভিং স্লাইড, এটা হচ্ছে আমাদের এর পরেরটা চলে যেতে হবে। আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক সলভিং শুরু হচ্ছে। তো এইখানে আমরা যদি দেখি প্রথম এমসিকিউ, আমাদের কি প্রথম এমসিকিউ কি বলছে, তোমরা দেখো আমি প্রতিটা টপিক তোমাদের যেন খুঁজে পেতে সহজ হয় যে এই এমসিকিউটা কোন টপিক থেকে এসেছে, আমি উপরে আগে টপিকের নামটা লিখছি, তারপরে নিচে এদিকে কী রাখছি, কোশ্চেন রাখছি, যেন বুঝতে সহজ হয়। দেখো এটা কোথা থেকে আসছে, অ্যারোমেটিক প্রতিস্থাপন ও টলুইন, অর্থাৎ বেনজিন থেকে যে টলুইনের যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো ছিল, ওই প্রতিস্থাপন বিক্রিয়া থেকে এই কোশ্চেনটা আসছে। তো টলুইনের প্রস্তুতি, যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে নিচের কোন যৌগটির বিক্রিয়ার ফলে টলুইন উৎপন্ন হয়। তো এটা আমরা সবাই জানি কম বেশি, যে বেনজিনের সাথে, এই যে বেনজিন, এটা হচ্ছে আমাদের বেনজিন বলয়, এই বেনজিন বলয়ের সাথে যদি আমরা CH3Cl এর বিক্রিয়া ঘটাই, এই বেনজিনের সাথে যদি আমরা কি করি, CH3Cl এর কি করি, বিক্রিয়া ঘটাই, তাহলে আমাদের কার উপস্থিতিতে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটায়, তাহলে আমাদের টলুইন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, টলুইন কি হয়, উৎপন্ন হয়। এই আমাদের কি, এটা CH3, টলুইন উৎপন্ন হয়ে যায়। এটা হচ্ছে আমাদের কি, টলুইন। আমাদের কি টলুইন উৎপন্ন হয়ে যায়। আর বাকি কি থাকে, বাকি যেগুলো বাই প্রোডাক্ট, এই বিক্রিয়াগুলোতে কি করতে হয় না, বাই প্রোডাক্ট লিখতে হয় না। এটা হচ্ছে বেনজিন, আর এটা কি, টলুইন। এটা একদম মানে বইটা খুললেই তুমি এই বিক্রিয়াটা দেখতে পারবা, এটা খুবই কমন বিক্রিয়া। তো আনসার কি আমাদের, CH3Cl। তো আমাদের নেক্সট এমসিকিউ কি বলছে, CH3MgX, এটা হচ্ছে গ্রিগনার্ড
বিকারক, যে আমি উপরে টপিকের নামটা লিখে রাখছি, এটার নাম কি গ্রিগনার্ড বিকারক থেকে কি অ্যালকোহল প্রস্তুতি। গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুতিটা হয় এই সংক্রান্ত টপিক থেকে আসছে। তো এখানে গ্রিগনার্ড বিকারকটা আসলে কি, যে কোনো একটা অ্যালকাইল মূলক, আমরা কি জানি অ্যালকাইল মূলককে কী দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। আরটা কি, আর ইজ ইকুয়ালস টু হচ্ছে CnH2n প্লাস 1, H2n প্লাস 1, অর্থাৎ কি কার্বন সংখ্যার দ্বিগুণ থেকে এক বেশি। যেরকম কি যদি আমাদের কাছে কি থাকে C4H9, অর্থাৎ কি দ্বিগুণের সাথে এক যোগ করলে আমরা যেটা পাই সেটাই কি আমাদের অ্যালকাইল গ্রুপ। তো অ্যালকাইল গ্রুপের সাথে যদি কি থাকে Mgx থাকে, তাহলে এটাকে কি বলা হয়, গ্রিগনার্ড বিকারক। দেখো এখানে কি আছে CH3, দেখো কার্বন একটা আছে, এর দ্বিগুণ কত 2, 2 এর সাথে এক যোগ করতে পারছে, এটা কি আমাদের মিথাইল মূলক। এটার নাম কি, এই CH3 নাম কি মিথাইল মূলক। এই CH3 কি মিথাইল। এটা কি একটা আর, এটা কি একটা আমাদের অ্যালকাইল গ্রুপ, এটার কি একটা গ্রুপ আর অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ এটাকে কি দ্বারা প্রকাশ করা হবে, আর দ্বারা। তো এই আর এর সাথে যদি কি থাকে Mgx থাকে, তাহলে এটাকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। তো আমাদের কি বলছে, গ্রিগনার্ড বিকারকের সাথে নিচের কোন যৌগের বিক্রিয়ার পরে আইসোপ্রোপানল উৎপন্ন হয়, কি বলছে আইসোপ্রোপানল উৎপন্ন হয়। যেখানে Mgx এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। আমরা জানি এটার একটা ফর্মুলা আছে, যে এটার মানে যে বিক্রিয়া যে স্ট্রাকচারটা হচ্ছে যে গ্রিগনার্ড বিকারকের সাথে যদি যে কোনো একটি অ্যালডিহাইড গ্রুপের বিক্রিয়া করা হয়, তাহলে কি উৎপন্ন হবে, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। আবার গ্রিগনার্ড বিকারকের সাথে যদি CHO, শুধু কি HCHO অর্থাৎ HCHO বিক্রিয়া করানো হয়, তাহলে কি অন্য যে এটা হচ্ছে আমাদের অর্থাৎ গ্রিগনার্ড বিকারকের সাথে যদি ফর্মালডিহাইডের বিক্রিয়া করা হয়, তাহলে উৎপন্ন হয় হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। তো অর্থাৎ আমাদের এটা মনে রাখতে হবে, এটা যদি হয় 1 নাম্বার, এটা যদি হয় 2 নাম্বার, অর্থাৎ যদি গ্রিগনার্ড বিকারকের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া হয়, তাহলে উৎপন্ন হয় 1 ডিগ্রি অ্যালকোহল। আর যদি গ্রিগনার্ড বিকারকের সাথে অন্য যে কোনো, এটা হতে পারে মিথানল বা যে কোনো কিছু হতে পারে, যেখানে তুমি কি করতে পারো, এখানে আর এর জায়গায় CH3 বসাইতে পারো, তারপর হচ্ছে আদার্স ডট যেগুলো আছে, যে কোনো আর বসা, অর্থাৎ যে কোনো অ্যালকাইল গ্রুপ বসাইলে উৎপন্ন হবে 2 ডিগ্রি 2 ডিগ্রি। তো এখানে আমাদের কি আছে, একটা গ্রিগনার্ড বিকারক আছে, এর সাথে কোন যৌগের বিক্রিয়ায় আইসোপ্রোপানল উৎপন্ন হবে, অর্থাৎ আইসোপ্রোপানলটা কি একটি কি অ্যালকোহল। আইসোপ্রোপানলের গঠনটা কীরকম হয়ে থাকে, এরকম। আইসোপ্রোপানল 3টি কার্বন, আচ্ছা এখানে আমাদের জায়গা নাই তো এটা ড্র করতেছি না। তো এখানে দেখো তো এটা কি HCHO, এটার সাথে আমি তো কি বললাম, যখনই HCHO কি তৈরি হবে, এটা কি অবশ্যই কি হবে 1 ডিগ্রি, বাট আইসোপ্রোপানল কি 1 ডিগ্রি অ্যালকোহল না, এটা কি এটা হবে না। তারপর 2 নাম্বারটা দেখো তো CH3CHO, কি বলছে CH3CHO, এটা যদি বিক্রিয়া ঘটাও, আচ্ছা আমি যদি আইসোপ্রোপানলটা একটু ড্র করি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে যে আইসোপ্রোপানল জিনিসটা অ্যাকচুয়াল কি হয়। যে এখান থেকে যদি আমি এগুলো একটু মুছে দিই, এই দুটাকে একটু ছোট করে উপরে নিয়ে যাই, যে আইসোপ্রোপানলটা একটু আঁকি। হ্যাঁ, আইসোপ্রোপানলটা কীরকম হয়ে থাকে, আইসোপ্রোপানল মানে হচ্ছে 3টা CH3 বন্ড CH বন্ড CH3OH, এটা হচ্ছে আমাদের কি আইসোপ্রোপানল। তো আইসোপ্রোপানলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল, এই যে 2 নং কার্বনে কি আছে, আমাদের যে অ্যালকোহলের যে কার্যকারী মূলক আছে এটা কি যুক্ত আছে, তাহলে এটা কি আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। এটা কখন হবে, আচ্ছা এটা CH3 এটা হচ্ছে আমাদের কি যে গঠন। তো এখানে যদি তুমি খেয়াল করো যে CH3COOH3, এটা তো হবেই না, CH3OH এটা হবে না, তাহলে আমাদের আনসার কোনটা হবে, CH3CHO। আমাদের কি দেখো, এটা তো আমাদের COOH, এটা তো কখনোই হবে না, এটা আমাদের কি কার্বক্সিলিক মূলক, আর এটা তো আমাদের অ্যালকোহলই। আমাদের কি বিক্রিয়ার ফর্মেশনে কি যে কোনো একটি কি লাগবে, অ্যালডিহাইড গ্রুপ লাগবে। তো অ্যালডিহাইড আমরা জানি কি ফর্মালডিহাইডে কি হয়, 1 ডিগ্রি অ্যালকোহল হয়, 1 ডিগ্রি OH উৎপন্ন হয়। তো আমাদের যে আইসোপ্রোপানল এটা কি একটা 2 ডিগ্রি অ্যালকোহল।
তো আমাদের যেহেতু 2 ডিগ্রি অ্যালকোহল কোথায় উৎপন্ন হয়েছে, অপশন বিতে। তো এটা গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা CH3CH উৎপন্ন করি তাহলে আমাদের কি উৎপন্ন হবে, আইসোপ্রোপানল। আশা করছি এমসিকিউটা ক্লিয়ার। যারা এই বিক্রিয়াগুলো ভালো করে পারে তাদের জন্য এগুলো আরও বেশি কি মনে হবে, ইজি মনে হবে। তারপর আমরা নেক্সট এমসিকিউ বলে চলে যাই। কি বলছে, বেনজিন বলয় সক্রিয়কারী। আচ্ছা, কারা বলয় সক্রিয় করে? বেনজিন বলয় সক্রিয়কারী বা ইলেকট্রোফাইল, এটা মনে রাখবে, ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল বলয় সক্রিয়কারী বা কি ইলেকট্রোফাইল, দুইটা এক শর্টকাটে মনে রাখতে পারবে। বেনজিন বলয় কারা সক্রিয় করে? যারা কি ইলেকট্রোফাইল। তো এগুলো মনে রাখার জন্য তুমি যেই শর্টকাটটা মনে রাখতে পারো, কীরকম, যে যারা বলয় সক্রিয়কারী তারাই হচ্ছে কি ইলেকট্রোফাইল, যারা বলয় সক্রিয়কারী তারা ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল কারা? তাদের মধ্যে কি থাকবে, এদের কিছু আমি বৈশিষ্ট্য লিখে দিই। যাদের মধ্যে কি থাকবে, পজিটিভ চার্জ থাকবে। কি চার্জ থাকবে? পজিটিভ চার্জ, অর্থাৎ কি পজিটিভ চার্জ থাকবে, পজিটিভ চার্জ। তারপর আরেকটা কি থাকবে, অষ্টক সংকুচন হবে, তাদের মধ্যে কি থাকবে, পজিটিভ চার্জ থাকবে। তারপর হচ্ছে অষ্টক কি থাকবে, সংকুচন হবে, অষ্টক সংকুচন হবে। তাদের মধ্যে কি থাকবে, অবশ্যই কি থাকবে, পজিটিভ চার্জ থাকবে। এবং তাদের মধ্যে কি থাকবে, তাদের মধ্যে অবশ্যই কি থাকবে, একক বন্ধন থাকবে, একক বন্ধন থাকবে, একক বন্ধন থাকবে। অর্থাৎ তাদের মধ্যে কি থাকবে না, কোনো প্রকারের দ্বিবন্ধন থাকবে না, সবসময় কি থাকবে, সর্বদা কি থাকবে, একক বন্ধন থাকবে। এই তিনটা জিনিস একটু মাথায় রাখবা। পজিটিভ চার্জ থাকবে, অষ্টক সংকোচন হবে এবং কি থাকবে, একক বন্ধন হবে। তো এখন আমরা সবথেকে ইজিয়েস্ট যেটা, এটা হচ্ছে একক বন্ধন দিয়ে টেস্ট করা যায়, একক বন্ধন দিয়েই কী করা যায়, টেস্ট করা যায়। আবার আচ্ছা, এটার পাশাপাশি আমরা যদি যাদের কি নিউক্লিওফাইল কারা, যাদের কি, আমি এখানে একটু সাইড করে লিখে দিই তাহলে তোমাদের আরও বুঝতে সহজ হবে যে নিউক্লিওফাইল বা বলয় নিষ্ক্রিয়কারী অ্যাকচুয়ালি কারা। নিউক্লিওফাইল বা বলয় নিষ্ক্রিয়কারী, এই পাশে আমি একটু লিখে দিই, একটু পাশাপাশি লিখে দিলে তোমাদের জন্যই সহজ হবে আর কি। নিউক্লিওফাইল বা বলয় নিষ্ক্রিয়কারী কারা, নিউক্লিওফাইল বা বলয় নিষ্ক্রিয়কারী। তো এখানে আমি যদি লিখি যে বলয় নিষ্ক্রিয়কারী বা কি নিউক্লিওফাইল, বলয় নিষ্ক্রিয়কারী বা কি নিউক্লিওফাইল। এদের বৈশিষ্ট্যটা কি, এরা অবশ্যই কি হবে, নেগেটিভ চার্জ হবে, নেগেটিভ চার্জ হবে। তারপর হচ্ছে তাদের কি হবে, দ্বিবন্ধন থাকবে, এটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, দ্বিবন্ধন থাকবে। আরেকটা কি বৈশিষ্ট্য আছে তাদের মধ্যে, কি থাকবে, মানে তাদের মধ্যে অবশ্যই তোমাদের কি থাকবে, মুক্তজোড় ইলেকট্রন থাকবে, মুক্তজোড় ইলেকট্রন থাকবে। এই তিনটা মনে রাখবে যাদের নিউক্লিওফাইল আছে। তো আমাদের এখানে দেখো তো CHO, এখানে কি আছে দেখো, ডাবল বন্ড আছে, অক্সিজেন আর এখানে কি আছে, ডাবল বন্ড আছে, ডাবল বন্ড তো আছেই। তো এটার গঠনটা কীরকম, কার্বন, এখানে একটা কার্বন আছে, ডবল বন্ড ও, এই পাশে কি একটা H, দেখো তো এখানে কি আছে, মুক্তজোড় আছে, এখানে কি আছে, ডাবল বন্ড আছে, আবার অক্সিজেনে কি আছে দেখো, মুক্তজোড়ও আছে, খেয়াল করতে পারতেছো। তো এটা কি আমাদের যেই দেখো এখানে কি ডাবল বন্ড, এখানেও কি আছে ডাবল বন্ড, এখানেও কি আছে ডাবল বন্ড, এখানেও কি ডাবল বন্ড। জাস্ট তুমি এইটার স্ট্রাকচারটা একটু খেয়াল করো, এটার স্ট্রাকচারে দেখো সবগুলো কি একক বন্ধন, যেহেতু এখানে সবগুলো একক বন্ধন, তাহলে আমাদের আনসার কোনটা, এটা আমাদের আনসার কোনটা, এইটা, যে এটা কি আমাদের বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। তো এই যে আমি তোমাদের এখানে যেই শর্টকাটগুলো লিখে দিলাম, এগুলো দিয়ে বেনজিন বলয় সক্রিয়কারী, বলয় নিষ্ক্রিয়কারী সবগুলো কি করতে পারবা, আনসার করতে থাকবা। আর এইটা তোমার পরীক্ষায় আসবে, আমি আবার রিপিট করতেছি, এটা তোমার পরীক্ষায় আসবে। তো এই একটা স্লাইডে আমি যা বলছি এটা দিয়ে তুমি 1 মার্ক নিশ্চিত করতে পারবা। এই একটা দিয়ে এখান থেকে তোমাদের আসবে বলয় সক্রিয়কারী, বলয় নিষ্ক্রিয়কারী, এইটা মাস্ট, এটাকে তুমি 100 স্টার দিয়ে রাখতে পারো, 100 স্টার দিয়ে রাখো, এটা মাস্ট আসবে। আর এইটা থেকে তোমার একটা আনসার করতেই হবে। সো এই ছোট্ট 3টা শর্টকাট আমি তোমাদের 3টা ট্রিক্স লিখে দিছি। এইটা তুমি বলতে পারো যে ভাই কনসেপ্ট দিয়ে বোঝান, হ্যান ত্যান, ভাই এত কনসেপ্টের দরকার নাই, তুমি এমসিকিউ আনসার করে আসতে পারলেই হয়েছে। তো এই যে আমি যে ছোটোখাটো শর্টকাটগুলো বলে দিতেছি, এইগুলো যদি তুমি মাথায় ক্যাচ করতে পারো, খুব ইজিলি তুমি কি করতে পারবে, আনসার করে আসতে পারবা। এত
মানে লং লং ক্লাস করে তুমি যা বুঝবা না, এটা যাদের দরকার তুমি নিবা, নিয়ে তুমি এটা আনসার করে চলে আসবা। তো এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এটা মাস্ট খাতায় লিখে ফেলো। খাতায় লিখে তারপর তুমি এটা কী করবা, অবশ্যই এটা এই অনুযায়ী তুমি আরও কতগুলো এমসিকিউ সলভ করবা, যেন তোমার এটা কি হয়ে যায়, টোটালি মনে থাকে আর কি, যেন তুমি এটা ভুলে না যাও। তারপরে আমি যদি পরের এমসিকিউ বলি, কি বলছে, জ্যামিতিক সমানতা খুবই ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের বলছি যে সমানতা থেকে একটা এমসিকিউ থাকবে মাস্ট, সমানতা থেকে একটা এমসিকিউ থাকবে, যার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি জ্যামিতিক সমানতা। তো এই জ্যামিতিক সমানতা থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে, যেহেতু বিগত বছরে কোশ্চেন আসতে দেখা গেছে, তো এই বছর কি আসতে পারে, জ্যামিতিক সমানতা থেকে কোশ্চেন আসতে পারে। তো কি বলছে, নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে। আচ্ছা, সিস ট্রান্স সমানতা কি, আমরা জানি জ্যামিতিক সমানতার বৈশিষ্ট্য আছে, এটা কি জ্যামিতিক সমানতার একটা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ যেখানে দ্বিবন্ধন থাকবে, যেখানে দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধনযুক্ত হাতে, যেরকম হচ্ছে কার্বন, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে দ্বিবন্ধনে যুক্ত আছে। তো এই কার্বনের একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, এই কার্বনের এই যে এখানে যদি এ হয়, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্বনের এখানে যদি এ হয়, আবার এখানেও যদি এ হয়, তারপর এখানে যদি এ হয়, এখানে বি, ধরো এখানে এভাবে আছে, তাহলে এটা কি হবে না, জ্যামিতিক সমানতা দিবে না। এটা কি হবে না, জ্যামিতিক সমানতা দিবে না। অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্বনে, অর্থাৎ এটা মনে রাখবে এভাবে যে দ্বিবন্ধনযুক্ত কার্বনে, দ্বিবন্ধনযুক্ত কার্বনে যদি, দ্বিবন্ধনযুক্ত কার্বনে যদি কার্বনের দুইটি কার্বনের হাতে যদি একই একই মৌল থাকে, একই মৌল থাকে, তাহলে এটা কি দিবে না, তোমাদের কি দিবে না, জ্যামিতিক সমানতা দিবে না। এখন আমি যদি তোমাকে দেখাই, এখানে যদি আমি এটা মুছে দিলাম, এখানে আমি মুছে দিলাম, এটা এখানে মুছে আমি এখানে বি লিখে দিলাম, এখানে আমি কি লিখে দিলাম, এখানে আমি বি লিখে দিলাম, তাহলে এটা কি দিবে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এটা কি করবে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। কারণ কি, দেখো যেই দ্বিবন্ধনযুক্ত যে কার্বনটা আছে, এর আর দ্বিবন্ধনযুক্ত কার্বনের আর দুই একই জিনিস নেই। দেখো দ্বিবন্ধনযুক্ত কার্বনের এটাই হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতার যে ধর্ম। তো এখন এই স্লাইডটাকে আমি একটু কপি করি, তো এটা আমরা মুছে দিই, এই স্লাইডে যা লিখলাম এগুলো আমরা মুছে দিই। মুছে দিয়ে আমরা একটু খেয়াল করি যে এখানে আমাদের যে অপশনগুলো আছে, এগুলো থেকে কোনটা জ্যামিতিক সমানতা দিতে পারে। তো এখন দেখো অপশন এতে এটা কি C6H5, এটা আচ্ছা, এটার থেকে আগে যেগুলো সহজ আছে এগুলো দেখো। দেখো এখানে এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা আঁকাই, দেখো কার্বন কার্বন ডাবল বন্ড, আর এই হাতে একটা হাইড্রোজেন, এই হাতে একটা হাইড্রোজেন, আবার কি এই হাতে একটা হাইড্রোজেন, এই হাতে কি আরেকটা হাইড্রোজেন। দেখো সবগুলো হাতেই কি হাইড্রোজেন আছে, তাহলে এটা কি জ্যামিতিক সমানতা দিবে না। এটা কি করবে না, জ্যামিতিক সমানতা দিবে না, তাহলে আমাদের কি এটা হবে না, এটা কি হবে না। তারপর যদি আমরা খেয়াল করি যে এটাতে কি আছে, দেখো তো এটাতে একটু খেয়াল করো, আমরা এটাতে যদি একটু আঁকাই, যে কি বলছে, যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই যে একটা কার্বন, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা কার্বন, এক হাতে হাইড্রোজেন, এক হাতে কি আছে Cl, আবার এই হাতে কি আছে হাইড্রোজেন, এই হাতে কি আছে ক্লোরিন, এই হাতে কি আছে ক্লোরিন। দেখো তো এটা কি আমাদের জ্যামিতিক সমানতা দেয় না। তো এটা খুব ইজি, তোমরা যদি একটু ট্রিক্স নিয়ে দেখো তাহলে এটা খুবই ইজিলি আনসার করা যায়। তো এটার আনসার হচ্ছে বি, আনসার হচ্ছে বি, যেটা কি করে আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। তোমরা বাকিগুলো চেক করে দেখতে পারো, দেখবা এই বি, অপশন বি কি করতেছে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করতেছে। ইথিলিনকে ক্ষারীয় KMnO4 দ্বারা, যা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা যদি তুমি কি করো, জারিত করো, তো KMnO4 দ্বারা জারিত করলে নিচের কোনটি উৎপন্ন হয়। তো আমরা কি জানি ইথিলিনকে কিভাবে প্রকাশ করে, CH2 ডবল বন্ড CH2, এটা কি ইথিলিন, এটা কি ইথিলিন। ইথিলিনের সাথে আমরা যদি জাইমন অক্সিজেনের উপর জারিত, মানে কি জাইমন অক্সিজেন দেওয়া, তার সাথে কি দেই আমরা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কি দেই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 দিয়ে কি করি আমরা, জারিত করি। এটা আমরা কি জানতাম যে অ্যালকিনের কি শনাক্তকরণ প্রক্রিয়া, বেয়ার পরীক্ষা পড়ছি। তারপর আমরা কি পড়ছি, এই জারণের যে বিক্রিয়াটা, এটা আমরা পড়ি নাই, হ্যাঁ এটা আমরা পড়ছি। তো এখানে আমরা কি উৎপন্ন হয়, আমরা জানি কি ইথিলিন গ্লাইকল কিভাবে উৎপন্ন হয়, কীরকম উৎপন্ন হয়, এরকম যে CH2 বন্ড CH2, আর এই কার্বনের সাথে একটা অক্সিজেন, OH, এই কার্বনের সাথে একটা OH, আর এটার নাম কি হয়, ইথিলিন গ্লাইকল, অপশন বি ইথিলিন গ্লাইকল। এটা সবাই কম বেশি এই বিক্রিয়াটা সবাই পারে, এটা 9, 10-এও ছিল। তারপর নেক্সটে চলে যায়, নিচের কোন যৌগটি টোটোমারিজম প্রদর্শন করে। আচ্ছা, টোটোমারিজম কারা দিবে, টোটোমারিজম যারা দিবে, যাদের মধ্যে কি থাকবে, কিটোন থাকবে, যাদের মধ্যে কি থাকবে, কিটোন, অবশ্যই কি থাকতে হবে,
কিটোন অর্থাৎ হচ্ছে কিটোনমূলক থাকবে, কিটোনমূলক। কিটোনমূলকটা কীরকম থাকে, যে বন্ড ডবল বন্ড ও, এটা কি আমাদের কিটোনমূলক। তো তুমি এখানে খেয়াল করো কোথায় আমাদের কিটোন আছে, কিটোনমূলক আছে। দেখো অপশন এ ছাড়া আর কোথায় না। দেখো এটা প্রোপেন, এটা অ্যালকেন, প্রোপানল এটা অ্যালকোহল, প্রোপানোয়িক অ্যাসিড এটা একটা অ্যালডিহাইড। তো এটা আমাদের কি প্রোপানন, এটা কি একটা কিটোন, তার মানে এটা কি আমাদের কি করবে, টোটোমারিজম কি করবে, প্রদর্শন করবে। তারপর আমরা নেক্সটে চলে যাই। হোলোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়া থেকে আসছে, নিচের কোন বিক্রিয়াটি হোলোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কি বলছে, নিচের কোন বিক্রিয়াটি হোলোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। হোলোফর্ম বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে মনে রাখবা, যেই সকল বিক্রিয়ায় CH3 CO এটাকে বলা হয় হচ্ছে অ্যাসিটোমূলক। কি, অ্যাসিটোমূলক এর উপস্থিতি থাকবে, সেই সকল বিক্রিয়া কি করবে, হোলোফর্ম বিক্রিয়া কি করবে, প্রদর্শন করবে। তো তুমি এখানে অপশনগুলো একটু চেক করো কোথায় কোথায় এটা আছে। দেখো CH3CO এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে। জাস্ট কি দেখো আমাদের যে প্রথম যেইটা এটাতে নাই, তাহলে আমাদের আনসার কোনটা প্রদর্শন করে না বলছে। তো সো হোয়াট, আমাদের আনসার হচ্ছে এ, আমাদের রাইট আনসার কি এ। তারপর আমাদের নেক্সট বিক্রিয়াতে চলে যায়। কি বলছে, ক্ষারীয় KMnO4 অর্থাৎ ক্ষারীয় পটাশিয়াম পারবিক্ষার দ্বারা ইথাইল বেনজিনকে সম্পূর্ণ জারিত করলে উৎপন্ন হয়। কি বলছে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা ইথাইল বেনজিনকে সম্পূর্ণরূপে জারিত করলে কি উৎপন্ন হয়। তো আমরা এই বিক্রিয়াটা যদি একটু লিখি, বলছে কি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা ইথাইল বেনজিনকে, ইথাইল তো একটা বেনজিন রিং আঁকি আমরা প্রথম। এটা হচ্ছে একটা বেনজিন রিং, এটার উপরে হচ্ছে ইথাইল অর্থাৎ CH2CH3, এটা হচ্ছে ইথাইল মূলক বেনজিন রিংয়ের উপরে। প্লাস হবে জাইমান অক্সিজেন, কার উপস্থিতিতে, ক্ষারীয় KMnO4 এর উপস্থিতিতে যদি জারণ করার হয়, তাহলে আমাদের উৎপন্ন কি করবে, একটা বেনজিন রিং তো অবশ্যই থাকবে, আর এটাকে প্রতিস্থাপন করে উপরে কি চলে আসবে, COOH অর্থাৎ কি বেনজোইক অ্যাসিড। এই বিক্রিয়াটা তোমরা মনে রাখবে যে বেনজিন রিংয়ের সাথে অর্থাৎ বেনজিন ইথাইলকে যদি জাইমন অক্সিজেনের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে জারণ করা হয়, তাহলে কি উৎপন্ন হয়, বেনজোইক অ্যাসিড। তারপর আমরা যদি নেক্সট MCQতে যাই, কি বলছে, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম, বলছে কি SN1 বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম কি করলো, ব্যাখ্যা করার জন্য। তো এটার ব্যাখ্যা আমি তোমাদের দিব না, আমি জাস্ট শর্টকাটে কীভাবে মনে রাখবো সেটা বলে দিই, একটু খেয়াল করো। SN1 এর শেষের দিকে কি আছে, 1 আছে না, তার মানে তোমাদের যে সক্রিয়তার ক্রমটা হবে সেখানেও 1 কি হবে, শেষের দিকে হবে। অর্থাৎ প্রথম হবে 3 ডিগ্রি, তারপর হবে 2 ডিগ্রি, তারপর হবে 1 ডিগ্রি। আর SN2 ক্ষেত্রে এটার উল্টা, SN2 ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে SN1, এটা হচ্ছে SN1 এর ক্ষেত্রে সক্রিয়তার ক্রম এরকম, আর SN2 এর ক্ষেত্রে কি হবে, টোটাল এটার উল্টা হবে। তারপর নেক্সটে চলে যায়, কি বলছে, বেনজিন ডায়োজিনিয়াম ক্লোরাইড পানির সাথে উত্তপ্ত করলে উৎপন্ন প্রধান উৎপাদটি কোনটি। তো এই বিক্রিয়াটা যদি আমরা লিখি, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, একটা বেনজিন রিং আঁকি আমরা। এটা হচ্ছে আমাদের বেনজিন রিংয়ের উপরে হচ্ছে ডায়োজোনিয়াম লবণ, মানে কি N2Cl, এটাকে বলা হয় ডায়োজোনিয়াম লবণ প্লাস এটার সাথে কি করব আমরা, পানি দিয়ে উত্তপ্ত করব, মানে কি এখানে আমরা দেবো কি H2O। তো H2O-তে কি আছে, আমরা যদি দেখি H2O-তে থাকে হচ্ছে H প্লাস আর কি OH মাইনাস। তো এটার সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে কি উৎপন্ন করবে। আর আমরা সব সময় জানি, আমরা বাক্স অলওয়েজ কি হয়ে থাকে, নেগেটিভ হয়ে থাকে, বাক্স অলওয়েজ নেগেটিভ। এটা মনে রাখবা যে বেনজিন হচ্ছে নেগেটিভ, আর উপরের যে মূলকটা থাকবে ওইটা হচ্ছে অলওয়েজ কি পজিটিভ। তো এখানে কি আছে, বাক্স যদি নেগেটিভ হয়, তাহলে এখান থেকে সরি আমি একটু ভুল বললাম, এখানে বাক্স হচ্ছে পজিটিভ, আর এটার সাথে আমাদের OH মাইনাস এসে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, একটু দেখো, বেনজিন রিংয়ের সাথে আমাদের কি চলে আসবে, OH চলে আসবে। তো এটা আমাদের কি দেখো তো, এটা আমাদের কি উৎপন্ন করছে, বেনজোফেনল। এটা এই যে আমাদের ফেনল উৎপন্ন করছে, আমাদের কি উৎপন্ন করছে, ফেনল উৎপন্ন করছে, C6H5OH, এটা কি আমাদের উৎপন্ন করছে। তো আশা করছি তোমরা MCQটা বুঝতে পারছো। এই বিক্রিয়াগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, যদি বিক্রিয়াগুলো মনে না রাখতে পারো, তাহলে তোমরা এই MCQগুলো কি করতে পারবে না, সহজে আনসার করতে
পারবে না। তো বিক্রিয়াগুলো যারা বিক্রিয়াগুলো পারো তাদের জন্য তো ইজি, যারা এই বিক্রিয়াগুলো পারো না, তোমরা যদি এক্সামে এই এমসিকিউগুলো আসে তাহলে স্কিপ করতে হবে। যেগুলো সহজ এগুলো আমি বলে দিব, জাস্ট ওইগুলো এমসিকিউ আনসার করতে পারলেই তোমাদের এনাফ। তারপর বলছে কোন যৌগ শনাক্তকরণে লুকাস বিকারক ব্যবহৃত হয়। এটা আমরা সবাই জানি যে লুকাস বিকারক ব্যবহৃত হয় অ্যালকোহলের শনাক্তকরণে। আমরা জানি এটা এসএসসি লেভেল থেকে পড়ে আসতেছো, যে এটা অনেক বেশি সিকিউতে আসতো গতে, যে অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা যদি আমরা যদি কী ব্যবহার করা হতো, যে অ্যালকোহলের শনাক্তকরণে লুকাস বিকারক কী করা হতো, ব্যবহার করা হতো। তারপর কি বলছে কোন যৌগটি ক্যান্দাকোর্ষি সংযোজন বিক্রিয়া দিবে। কোন যৌগটি বলছে ক্যান্দাকোর্ষি সংযোজন বিক্রিয়া। এটার ক্ষেত্রে তুমি মনে রাখবে যে অ্যালডিহাইড CHO বা কিটোন, CHO বা কিটোন যেগুলো আছে C ডবল বন্ড ও এই কিটোন অ্যালডিহাইড বা কিটোন, এটা CHO হবে, অ্যালডিহাইড বা কিটোন যুক্ত যেই যৌগগুলো আছে এইগুলো কি করে ক্যান্দাকোর্ষি যেই সংযোজন বিক্রিয়া আছে সেটা দিবে। তো এখানে তুমি খেয়াল করো কোনটা আমাদের আছে, অপশন সি একটা অপশন আছে যেটা আমাদের কি করবে ক্যান্দাকোর্ষি সংযোজন বিক্রিয়া দিবে। তো আমি দেখো প্রত্যেকটা এমসিকিউর ক্ষেত্রে তোমাদের যথাসম্ভব, আমি এখানে কোনো তোমাদের থিওরি বোঝাচ্ছি না, কোনো কিছু বোঝাচ্ছি না, জাস্ট আমি তোমাদেরকে এমসিকিউগুলোর যে এক্সপ্লানেশন আছে এটা যথাসম্ভব শর্টকাটে দেওয়ার চেষ্টা করছি, যেন এই একটা এমসিকিউর সাথে তুমি আদার্স আরও এমসিকিউগুলো কী করতে পারো, রিলেট করতে পারো। তো এখানে একটা তোমাদের জন্য এই অপশনটাতে দেখো তোমাদের এটা খালি মনে রাখবা, এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইডমূলক, এটা হচ্ছে আমাদের কিটোনমূলক। তুমি মনে রাখবা যে আমাদের যে ক্যান্দাকোর্ষি যুত বা সংযোজন যে বিক্রিয়া আছে এখানে কি হয়, যে আমাদের অ্যালডিহাইডমূলক অথবা কিটোনমূলক, এটাকে বলা হয় হচ্ছে অ্যালডিহাইড। আর এটাকে বলা হয় হচ্ছে কিটোন। অ্যালডিহাইড ও কিটোনমূলক যদি কোনো বিক্রিয়া কোনো একটা যৌগে থাকে তাহলে সেটাই হচ্ছে আমাদের কি ক্যান্দাকোর্ষি সংযোজন বিক্রিয়া দিবে। তো আনসার কি আমাদের সি। তো আমাদের নেক্সট এমসিকিউ চলে যায়, কি বলছে এর আইউপ্যাক নামকরণটা কি হবে। এর আইউপ্যাক যে নামকরণটা বলছে বলার জন্য, তো এটাকে আমরা যদি লিখি এটা খুবই ইজি, যারা নামকরণ পারো এটা দেখতে এরকম CH3, অর্থাৎ কার্বনের 4টা হাতে 4টা মিথাইলমূলক হবে, কার্বনের 4টা হাতে 4টা মিথাইলমূলক হবে। এখন আমরা যদি একটু নাম্বারিং করি, কার্বনের যে নাম্বারিংটা আছে এটা করি, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, তাহলে কি আছে 1 2 3 এগুলো আমাদের কি হলো তাহলে প্রোপেন, এটা হচ্ছে প্রোপেন। তাহলে কি হবে, এই যে দেখো 2 নম্বর কার্বনে কি একটা মিথাইলমূলক, 2 নম্বর কার্বনে আরেকটা মিথাইলমূলক, তাহলে আমাদের নামকরণটা কি হবে 2 ডাইমিথাইল প্রোপেন। এটা হচ্ছে আমাদের আনসার। এটা কোন অপশন কোথাতে আছে, দেখো অপশন ডিতে সরাসরি আছে। যারা নামকরণ পারো তোমাদের জন্য এগুলো খুবই ইজি। তারপর বলছে নিচের কোন যৌগে sp3 সংকরিত কার্বন নাই। আমাদের বলছে sp3 সংকরিত কার্বন নাই। আমরা কি জানি যে কার্বন যদি কি থাকে একক বন্ধন থাকে তাহলে হচ্ছে sp3, যদি কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে হচ্ছে sp2 সংকরায়ন, আর যদি কার্বন ত্রিবন্ধন থাকে, কার্বন কি থাকে ত্রিবন্ধন থাকে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে sp। তো এটা তোমরা খেয়াল রাখবা। তো এখন কি বলছে কোন যৌগে sp3 সংকরিত কার্বন নাই, বলছে sp3 সংকরিত কোনো কার্বনই নাই। তাহলে তুমি তো দেখো, তো এখানে দেখো কার্বন একক বন্ধন sp3 আছে, sp3 কি আছে, আমরা যেগুলো আছে এগুলো ইয়েলো মার্ক করতেছে আছে। তারপর তুমি দেখো তো কার্বন এখানে কি আছে, দেখো এই যে কার্বন দ্বিবন্ধন, তারপর কি বলতো এই কার্বনের সাথে কি দেখো একটা দ্বিবন্ধন আছে, আবার এই কার্বনের সাথেও দ্বিবন্ধন আছে। আবার তুমি দেখো তো এখানে বলছে এখানেও দেখো কার্বন কি আবার আসে পড়ছে, তাহলে কি এখানে কি আছে সংকরিত অরবিটাল আছে। তারপরে এখানে যদি একটু খেয়াল করো যে কার্বন দ্বিবন্ধন, কার্বন একক বন্ধন, তাহলে কি এখানেও কি আছে। তারপর কি বলছে কার্বন একক বন্ধন মানে কি sp3 আছে, কার্বন একক বন্ধন sp3 আছে, কার্বন দ্বিবন্ধন। তো এখানে তুমি খেয়াল করো, এই যে এখানে খেয়াল করো এখানে আছে, আমি এখানে একটু দেখো, তুমি আবার এটা একটু মুছি, যে এখানে দেখো কি বলছে, দেখো কার্বন কি দ্বিবন্ধন। এটার একটু তুমি যদি এটাকে যদি লেখো এভাবে, দেখো তো এই যে এই যৌগটাকে যদি লেখো, দেখো তো কি হবে সি, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে ডবল বন্ড, এখানে কার্বন, এখানে হচ্ছে এইচ। তারপর তুমি দেখো এখানে কি একটা কার্বন, তারপর একটা ডাবল বন্ড, একটা কার্বন। আমাদের কয়টা কার্বন ছিল, 1 2 3 4, আমি 1 2 3 4, তারপর এখানে একটা এইচ,
এখানে একটা এইচ, আর এখানে হচ্ছে এখানে একটা এইচ, আর এখানে একটা এইচ। তুমি এখন একটু খেয়াল করো তো, এই কার্বনের সাথে একটা দ্বিবন্ধন, এই কার্বনের সাথে একটা দ্বিবন্ধন, আবার এই কার্বনের সাথেও দ্বিবন্ধন আছে, এই কার্বনের সাথেও কি আছে, দ্বিবন্ধন আছে। অর্থাৎ কি প্রতিটি কার্বনের সাথে কি আছে, দ্বিবন্ধন আছে। তার মানে কি এখানে কি নাই, sp3 বলতে কোনো কিছুই নাই, সবগুলোই কি দেখো তো sp2 সংকরিত না। এই কারণে কি আমাদের আনসার কোনটা, এটা আমি প্রথমে এটা একটু খেয়াল করি নাই, এখানেও তো এই কার্বনের সাথেও তো কি আছে, দ্বিবন্ধন আছে। তার মানে কি এখানে, আর সবগুলোতে দেখো তোমাদের ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে কি sp3, এই যে দেখো এই পাশের এটাতে sp3 আছে, আর এটা তো সম্পূর্ণটা কি sp3। তো এটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, কেবল যেখানে কেবল কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে সেখানে কি নেই, sp3 সংকরিত কোনো কার্বন নাই। এর জন্য আমাদের আনসারটা কি বি। কার্বনিল যৌগ থেকে অ্যালকেন তৈরিতে কোন বিজারক ব্যবহৃত হয়? তো আমরা কি জানি, এটা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি হয়, জিঙ্ক অ্যামালগাম, এটা অনেক বেশি জনপ্রিয় একটা বিক্রিয়া। তো এই বিক্রিয়ায় কি হয়, জিঙ্ক অ্যামালগাম কি হয়, ব্যবহৃত হয় এই বিক্রিয়াটা। ক্লিমেনসন বিজারণ যখন দেখবা রিএজেন্ট হিসাবে কি ব্যবহার হবে, জিঙ্ক অ্যামালগাম, এটাকে বলা হয় জিঙ্ক অ্যামালগাম। তারপরে আমরা নেক্সট চলে যাই, কি বলছে, ফেলিং দ্রবণ দ্বারা কোনটির পার্থক্য করা যায়, মুখস্থ রাখবো অলওয়েজ, যে হচ্ছে অ্যালডিহাইড ও কিটুন। অ্যালডিহাইড ও কিটুন, ফেলিং দ্রবণ দ্বারা কি পার্থক্য করা হয়, অ্যালডিহাইড ও কিটুন, এটা মনে রাখবে। তখন আমি তোমাদের বলছিলাম যে আমাদের অ্যালকোহলের যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এগুলোকে পার্থক্য করা হয় কি দ্বারা, লুকাস বিকারক দ্বারা। আর অ্যালডিহাইড ও কিটুনকে কি দ্বারা প্রকাশ করা হয়, ফেলিং দ্রবণ দ্বারা। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসে, দেখো এগুলো আসে, এগুলো যদি তুমি মিস করে যাও, দেখো এই যে এটা যে কার্বনিল যৌগ থেকে, এটা সবসময় মনে রাখবা, এগুলো কিন্তু কনস্ট্যান্ট, জাস্ট রিএজেন্টগুলোর নাম আসে। যেমন কার্বনিল মূলকের বিজারণ হচ্ছে ক্লিমেনসন বিজারণ থেকে জিঙ্ক অ্যামালগাম, আমি বলতেছি এটা পরীক্ষায় আসবে। তারপরে তোমাদের জন্য আমি আরেকটা দেখাইছিলাম, দেখো এটা কিন্তু ইজি ছিল, এটা কিন্তু ইজি ছিল। তারপর কি জৈব যৌগের আইউপেক নামকরণ, এটাও ইজি ছিল। তারপরে এই যে এটা আসতে পারে, আমি একবার পড়াইছি, এটা সবসময় মনে থাকার কথা যে কেন্দ্রাকোষী যুদ্ধ বা সংযোজন বিক্রিয়ায় যদি অ্যালডিহাইড ও কিটোন থাকে তাহলে কি হবে, ওই যৌগটা কি করবে, সংযোজন বিক্রিয়া দিবে। তারপর তোমাদের দেখো এই যে লুকাস বিকারক থেকে কোন যৌগ শনাক্ত করে লুকাস বিকারক ব্যবহৃত হয়। তো এখন জৈব রসায়ন যদি তোমাদের কাছে বোরিং মনে হয় তাহলে তো কোনো কিছুই করার নাই আমার, আমি তোমাদেরকে যথাসম্ভব সহজ করে এমসিকিউগুলো সলভ করানোর চেষ্টা করতেছি। আমি প্রায় এখানে 50+ এমসিকিউ সলভ করাবো জৈব রসায়ন থেকে কেবল। তো এগুলো যদি তোমরা মনোযোগ সহকারে ঠিক এভাবে সলভ না করো তাহলে অ্যাকচুয়ালি তোমাদের কি আর কি বলবো, তোমাদের আর কি এর থেকে সহজ করে আসলে জৈব রসায়ন এমসিকিউ সলভ করানো যায় না সম্পূর্ণ বেসিক ছাড়া। তোমাদের যাদের বেসিক নেই তারাও খুব ভালো করে পড়তে পারবে, আর যাদের বেসিক ভালো আছে তোমরা তো সবগুলো ডিটেলসে নিজেই বুঝতে পারবে। তো আমি একটু টাচ দিয়ে দিচ্ছি, আশা করছি তোমরা আরও ভালো করতে পারবে। তো 16 নম্বর এমসিকিউটা অ্যালডিহাইড ও কিটোন, আশা করছি এটা তোমরা যদি মনে রাখো তার ফেলিং দ্রবণ দ্বারা কোনটি পার্থক্য করা যায়, অ্যালডিহাইড ও কিটোন, খুবই ইজি ছিল। তারপরে নেক্সট যে এমসিকিউ এটা তোমরা একটু খেয়াল করো যে বেঞ্জিনে পাই ইলেকট্রন কতগুলো আছে। আচ্ছা, আমি ফার্স্ট পেপারের ক্লাসে একবার বলেছি পাই ইলেকট্রন মানেই হচ্ছে আচ্ছা সিগমা মানে হচ্ছে একক বন্ধন, সিগমা মানে হচ্ছে একক বন্ধন, আর পাই মানে হচ্ছে দ্বিবন্ধন, পাই মানে হচ্ছে দ্বিবন্ধন। আর একটা বন্ধন কীভাবে গঠিত হয়, একটা বন্ধন কখন গঠিত হয়, যখন কি হয়, একটা বন্ধন গঠিত হয় হচ্ছে দুইটা ইলেকট্রন কিসের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে। একটা বন্ধন কিসের মাধ্যমে শেয়ার হয়, দুইটা ইলেকট্রন যখন শেয়ার গঠন হয় তখন কি হয়, একটা বন্ধন গঠিত হয়। তো আমাদের বলছে বেনজিনে পাই ইলেকট্রন কতগুলো আছে, বেনজিন রিংয়ের মধ্যে আমরা যদি একটা বেনজিন রিং আঁকাই, তোমাদের যদি দেখাই যে একটা বেনজিন রিং আঁকতেছি আমি, যে একটা বেনজিন রিং, এই হচ্ছে একটা বেনজিন রিং, এই যদি হয় একটা বেনজিন রিং, তো বেনজিন রিংয়ের মধ্যে কি হয়, দ্বিবন্ধন আছে 3টা। তো 3টা দ্বিবন্ধন, তাহলে ইলেকট্রন থাকবে কয়টা, এর ডাবল 6টা। ইলেকট্রন থাকবে কয়টা, এর ডাবল কয়টা থাকবে, 6টা। ইলেকট্রন থাকবে কয়টা, 6টা। এটা খুবই ইজি যে একটা বন্ধন দুইটা ইলেকট্রনের সমন্বয়ে গঠিত হয়। তো এখানে পাই বন্ধন মানে হচ্ছে দ্বিবন্ধন আছে হচ্ছে 3টা দ্বিবন্ধন মানে 6টা ইলেকট্রন। তোমাকে যদি বলতো যে সিগমা বন্ধন না ইলেকট্রন সংখ্যা কতগুলো, দেখো তো বেনজিনের সিগমা বন্ধন কয়টা, আমরা জানি বেনজিনের সিগমা বন্ধন আছে 12টা, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত হয়তো 24টা। তাহলে 12 গুণ 2 ইকুয়ালস টু কত, 24। এটা কি হতো, সিগমায়ের জন্য, যেহেতু আমাদের কি বলছে পায়ের জন্য বলছে, তো পায়ের জন্য আমাদের 6টা, আনসার কত 6। কি বলছে, নিচের কোন যৌগটি নিউক্লিওফাইল, আমি তোমাদের ওই প্রথম দিকে আমি তোমাদের পড়াইছিলাম যে বলয় নিষ্ক্রিয়কারী বা নিউক্লিওফাইল, আমি পার্থক্য করে দিয়েছিলাম। তোমাদের যদি এখান থেকে আবার একটু মনে করাই দেই যে কোনটা, এই যে এখানে ছিল যে বলয় নিষ্ক্রিয়কারী বা নিউক্লিওফাইল কাদের, যাদের নেগেটিভ চার্জ থাকবে, দ্বিবন্ধন থাকবে বা মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। তো এখান থেকে আমরা খুব ইজিলি এখন এটা আনসার করতে পারবো, এই শর্টকাটটা দিয়ে এটা আনসার করা যাবে। এটা কত নাম্বার এমসিকিউ ছিল, এটা ছিল, হ্যাঁ।
কি বলছে, নিচের কোন যৌগটি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল মানেই কি ছিল, যে এখানে হচ্ছে নেগেটিভ চার্জ থাকবে। দেখো তো BF3, এখানে কি অষ্টক সংকোচন, এটা কি আমাদের ইলেকট্রোফাইল, তো এটা হবে না। তারপর কি বলছে, দেখো এটা প্লাস চার্জ, হবে না। ফেরিক ক্লোরাইড, এটাও কি আমাদের কি অষ্টক সংকোচন, এটাও হবে না। দেখো তো H2O, এটা কি H2O, এখানে দেখো তো এই যে আমাদের কি, আমাদের পেয়ে গেছি কি মুক্ত জোড় ইলেকট্রন, তার মানে আমাদের এটা কি আনসার, আমাদের মুক্ত জোড় ইলেকট্রন আনসার। তো এগুলো তোমরা মনে রাখবে, যে আমি কতগুলো জনপ্রিয়, কতগুলো এই যে এগুলো অষ্টক সংকোচন কোনগুলা, এগুলো একটু মনে রাখবা তোমরা। অষ্টক কখন সংকোচন, আমি দেখে যখন বললাম অষ্টক সংকোচন যে সকল মৌলগুলোর জন্য হয়, অষ্টক সংকোচন হয় হচ্ছে যে BF3, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে FeCl3, তারপর হচ্ছে আরও কি আছে, যেমন SO3, এগুলোতে অষ্টক কি হয়, সংকোচন হয়। তো এগুলো একটু মনে রাখতে পারো, এগুলো যদি মনে রাখতে পারো তাহলে আমি আশা করি যে তোমরা আরও ভালো করে বিষয়টা ক্লিয়ার হয়ে বুঝতে পারবে, যে এগুলো যদি ভালো করে কি করতে পারো, বুঝতে পারো যে বিষয়টা কি হয় অ্যাকচুয়ালি, যে এটা হচ্ছে আমাদের আনসার। তো এগুলো মনে রাখবা, যেগুলো আমি জনপ্রিয় এগুলো লিখে দিলাম। তারপর এগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মনে থাকবে, যে নিচের কোন যৌগটি কি যদি বলে ইলেকট্রোফাইল কোনগুলো, তো এগুলো এভাবে কি করবা, মনে রাখবা। তো আমরা যদি নেক্সট যেই স্লাইডে চলে যাই, কি বলছে, অপসারণ বিক্রিয়া। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি একবার বলে দিব ভালো করে, তারপর তুমি এটা খুব ক্লিয়ার করে বুঝতে পারবো। অপসারণ বিক্রিয়া, অপসারণ বলতে কি বুঝছো? অপসারণ মানে কি, এখান থেকে কোনো কিছু কি করা, বের করে নিয়ে আসা অপসারণ বিক্রিয়া। তো এখানে অপসারণ বিক্রিয়ার দুইটা মাধ্যমে হতে পারে, কি হতে পারে, অপসারণ বিক্রিয়া দুইটা মাধ্যমে হতে পারে। তো আমি যদি অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়াটা তোমাদের এখানে লিখে দেই, অ্যালকাইল হ্যালাইড বলতে বোঝায় হচ্ছে অ্যালকাইল গ্রুপের সাথে হ্যালোজেনের যে বিক্রিয়া, এটা কি অ্যালকাইল গ্রুপ, আর এক্স দিয়ে কি বোঝায়, হ্যালোজেন। তো এটার সাথে তোমাদের হবে হচ্ছে এটার সাথে আমাদের বিক্রিয়াটা হবে হচ্ছে দুই ধরনের বিক্রিয়া দেয়। কী ধরনের বিক্রিয়া দেয়? পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে দুই ধরনের মাধ্যমে বিক্রিয়াটা হবে। আমি দুইটা বিক্রিয়াই লিখে দিচ্ছি। প্রথম যে মাধ্যমটা, সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH এর উপস্থিতিতে, তবে মাধ্যমটা হবে হচ্ছে জলীয় দ্রবণ অ্যাকুয়াস। আবার হবে পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, বাট মাধ্যমটা হবে হচ্ছে অ্যালকোহলীয় মাধ্যম। এই দুইটা মাধ্যমেই কি হবে, বিক্রিয়া দিবে। যখন এটা তুমি কি করবা, জলীয় দ্রবণে কি দিবা, বিক্রিয়াটা দিবা। বিক্রিয়াটা কখন হবে, যখন কি হবে, জলীয় দ্রবণ হবে। একটু খেয়াল করো, যখন কি হবে, জলীয় দ্রবণে বিক্রিয়াটা হবে তখন কি হবে, আর যখন অ্যালকোহলীয় মিডিয়ামে কি হবে, তখন কি হবে। যখন জলীয় দ্রবণে তুমি বিক্রিয়া করাবা তখন এখানে উৎপন্ন হবে হচ্ছে অ্যালকোহল, উৎপন্ন কি হবে, অ্যালকোহল। তুমি যখন জলীয় দ্রবণে বিক্রিয়া করবা তখন কি হবে, অ্যালকোহল উৎপন্ন হবে। আর যদি তুমি অ্যালকোহলীয় দ্রবণে অর্থাৎ অ্যালকোহলীয় যে দ্রবণ আছে সেখানে যদি তুমি বিক্রিয়াটা ঘটাও, তাহলে তোমার উৎপন্ন হবে হচ্ছে অ্যালকিন। কি উৎপন্ন হবে, অ্যালকিন। কীরকম হবে, আর বন্ড CH2 ডবল বন্ড CH2, অর্থাৎ কি উৎপন্ন হবে, আমাদের কি উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে। তো এটার নামটা কি, এটার নাম হবে হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। এটা কি আমাদের অ্যালকোহল, আর এটা কি আমাদের, এটার নাম হচ্ছে তোমার অ্যালকিন। আমাদের কি উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে। তো এই বিক্রিয়াটা একটু খেয়াল করো আবার, যে কোথাও যদি আমি আবার তোমাদের একটু রিভিউ করে দিচ্ছি, যে যদি অ্যালকাইল হ্যালাইড ও অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা অপসারণ বিক্রিয়া বলতে কি বোঝা যাচ্ছে, যে এখান থেকে আমরা কি করব, কোনো কিছু অপসারণ করে ফেলবো। অপসারণটা কি করলাম, আমরা হ্যালোজেনকে অপসারণ করব। তো হ্যালোজেনকে অপসারণ করার জন্য এই অ্যালকোহলীয় যে অপসারণ যে বিক্রিয়াটা আছে, এই অপসারণ বিক্রিয়ার সাথে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড, খেয়াল করো পটাশিয়াম হাইড্রোক্সাইড কি মাধ্যমে, জলীয় মাধ্যমে বিক্রিয়া ঘটায়, তাহলে আমাদের উৎপন্ন হবে অ্যালকোহল। আর যদি আমরা অ্যালকোহলের মাধ্যমে বিক্রিয়া ঘটাই তাহলে উৎপন্ন হবে অ্যালকিন। তো এখন আমরা চলে যাই যে কোশ্চেনে আমাদের কি বলছে, কোশ্চেনে কি বলছে একটু খেয়াল করো, যে কোশ্চেনে বলছে যে অ্যালকাইল হ্যালাইড ও অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমাদের কি বলে দিছে, যে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। একটু খেয়াল করো কি বলে দিছে, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। তার মানে আমাদের কি বিক্রিয়াটা হবে, এটা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। নিচের কোনটি উৎপন্ন হয়, আমাদের কি উৎপন্ন হবে, অ্যালকিন উৎপন্ন হবে, অ্যালকিন। তো আমাদের এখন অপশনে খুঁজতে হবে কোথায় অ্যালকিন আছে, অ্যালকিন কোথায় আছে একটু খেয়াল করো। প্রথমে দেখো আমাদের প্রথমে পেয়ে গেছি অ্যালকিন উৎপন্ন হয়েছে, অ্যালকোহল হবে না, ইথার হবে না,
অ্যালকেন হবে না, আমাদের আনসার কি অ্যালকিন। তো এই বিক্রিয়াটা একটু খেয়াল রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে তোমাদের কি আসবে, অবশ্যই কি আসবে, এমসিকিউ আসবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এক কথা এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এটাতে ডিসিওতে 2 থেকে 3 বার কোশ্চেন আসতে দেখা গেছে, তো এটা তোমরা মাস্ট, এটা তোমরা কি করবে, একটু খেয়াল রাখবে। তো এখন আমরা যদি নেক্সট এমসিকিউ চলে যাই, নেক্সট এমসিকিউ কি বল দেখি, আমাদের নেক্সট কোন এমসিকিউটা আছে। এখানে কি বলছে দেখো, প্রাকৃতিক গ্যাসকে বাতাসের দহনের করলে কি উৎপন্ন হয়। প্রাকৃতিক গ্যাসকে প্রাকৃতিক গ্যাস কি, মিথেন। মিথেনকে বাতাসের সাহায্যে দহন বিক্রিয়া মানে হচ্ছে অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এটা মনে রাখবে, যে কোনো দহন বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, অপশন ডি। তারপর নেক্সট চলে যায়, কি বলছে, নিচের কোন উক্তিটি ফেনল ও অ্যালকোহল উভয়ের ক্ষেত্রে সঠিক হবে। নিচের কোন উক্তিটি ফেনল ও অ্যালকোহল উভয়ের সাথে খেয়াল হবে, অর্থাৎ PCl5 এর সাথে বিক্রিয়া করে। তো এটার বিক্রিয়াটা তোমার জানতে হবে, বিক্রিয়া না জানলে এটা তুমি আনসার করতে পারবে না। তো এটা মনে রাখবা যে ফেনল ও অ্যালকোহল উভয় কি করে, ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে কি করে, বিক্রিয়া করে। তারপর হচ্ছে গ্রিকনাট বিকারক, আমরা একটু গ্রিকনাট বিকারক আমরা কি দেখছি না, RMgX, এটা কি গ্রিকনাট বিকারক, আর্দ্র বিশ্লেষণের ফলে দেয়। আচ্ছা, গ্রিকনাট বিকারকের আর্দ্র বিশ্লেষণ, আচ্ছা গ্রিকনাট বিকারকের সাথে যদি আর্দ্র বিশ্লেষণ ঘটানো হয়, গ্রিকনাট বিকারকের আর্দ্র বিশ্লেষণ মানে কি, গ্রিকনাট বিকারকের সাথে পানির বিক্রিয়া ঘটাতে হবে। কিসের বিক্রিয়া ঘটাতে হবে, পানির বিক্রিয়া ঘটাতে হবে। তো এটাকে যদি আমরা কি করি, গ্রিকনাট বিক্রিয়কের সাথে পানির বিক্রিয়া ঘটালে অ্যাকচুয়াল কি হয় রেজাল্টটা একটু খেয়াল করো, যে পানির বিক্রিয়া ঘটাইলাম, তার মানে হচ্ছে পানিকে বিক্রিয়া ঘটাইলে কি হবে, গ্রিকনাট বিক্রিয়কে আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম, এখানে Mgx হচ্ছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ, আর S প্লাসে হচ্ছে S প্লাস আর কি OH মাইনাস। তার মানে কি হবে, নেগেটিভের সাথে বিক্রিয়া করবে, আর পজিটিভ কি করবে, ওই নেগেটিভের সাথে বিক্রিয়া করবে। তো এখানে তুমি দেখো আমাদের এখানে কি আছে, H আছে, এখানে কি আছে, R আছে। আর মানে কি, আর মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ কি অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ কি এখানে কি উৎপন্ন হবে আমাদের, RH প্লাস এখানে আমাদের কি চলে আসবে, MgOH, এটা হবে আমাদের যে বিক্রিয়াটা। তো এইটা কি উৎপন্ন হলো, আমরা কি জানি, অ্যালকেনের সাধারণ সংকেতটা কি, আমরা যদি এখানে লিখি, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাসের 2, আর এটা হচ্ছে আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত। আর আমাদের যে এই আর এর সাধারণ সংকেত হচ্ছে, অ্যালকাইল গ্রুপের সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাসের 1। তো দেখো এইখান থেকে একটা হাইড্রোজেন এসে যদি যুক্ত হয় এই অ্যালকাইল গ্রুপের সাথে, এই আর এর সাথে যদি একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়, তাহলে আমাদের কি কনভার্ট হয়ে যাবে, অ্যালকেনে হয়ে যাবে। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, অ্যালকেন। তার মানে কি, গ্রিকনাট বিকারকের আর্দ্র বিশ্লেষণের ফলে কি উৎপন্ন হয়, গ্রিকনাট বিকারকের আর্দ্র বিশ্লেষণের ফলে অ্যালকেন উৎপন্ন হয়। আশা করছি তোমরা এই এমসিকিউটাও একদম ক্লিয়ার হয়ে গেছো। তারপর যদি নেক্সটে চলে যায়, কি বলছে, ক্লিমেনসন বিজারণের মূলক পরিবর্তন। আমরা তখন একটু আগে তোমাদের বলেছিলাম যে ক্লিমেনসন বিজারণ যখন দেখবা তখনই কি আসবে, হয় কিটোন মূলক আসবে, নয়তো কি আসবে, অ্যালডিহাইড মূলক আসবে। তো এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার ফলে আমরা কি বলেছিলাম, ওই স্লাইডটাতে যদি আবার একটু যাই তাহলে তোমরা বুঝতে পারবে সহজে যে কোথায় ছিল ওই স্লাইডটা। এই যে এটা ছিল, যে এটা না, এটা ছিল না, কোনটা ছিল স্লাইডটা, তো খুঁজে দেখি একটু, তাহলে বুঝাইতে সহজ হবে আর কি, তোমরা সহজে বুঝে যাবা। যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় অ্যালডিহাইড ও কিটোনমূলক অবশ্যই কি থাকবে, উপস্থিত থাকবে। তো এখানে যদি তুমি খেয়াল করো যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় এটা কিভাবে পরিবর্তন হয়, আমাদের যে কিটোনমূলকটা থাকে যে C≡O, এটা কিসে পরিবর্তিত হয়, মিথিলিন মূলকে পরিবর্তন হয়, CH2 বন্ড, এটা হচ্ছে আমাদের মিথিলিন মূলক, এটাকে বলা হয় হচ্ছে কিটোন থেকে কিসে কনভার্ট হয়ে গেল, মিথিলিন মূলকে কি হয়, কনভার্ট হয়ে যায়। এটা কি কোথায় কনভার্ট হয়ে যায়, মিথিলিন মূলকে কি হয়ে যায়, কনভার্ট হয়ে যায়। তো আশা করছি বুঝতে যেতে পারছি যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় মূলকের পরিবর্তন যদি আসে তাহলে তোমরা বলবা কি যে কিটোন মূলক থেকে কোথায়, মিথিলিন মূলকে পরিবর্তন। তো মিথিলিন মূলক কোনটায়, যে এটা CH2 ডবল, এইদিকে একটা বন্ড এদিকে একটা বন্ড, এটা কি আমাদের কার্বনের দুইটা হাত ফাঁকা থাকবে, এটাকে কি বলা হয়, মিথিলিন মূলক, অপশন এ। আলোক সমানতা প্রদর্শনের শর্তাবলী থেকে আসছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট,
আর এই এমসিকিউ সলভ করানোর ক্ষেত্রে আমি যে টার্মটা বলবো এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই টার্মটা হচ্ছে কাইরাল কার্বন। কি কাইরাল কার্বন? একটু খেয়াল করবা, কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি? যে কার্বনের 4টি হাতে ভিন্ন মূলক থাকে, যে কার্বনের 4টি হাতে কি 4টি ভিন্ন মূলক থাকে। ফর এক্সাম্পল একটা কার্বন, এটার 4টা হাত আছে, এই যে এখানে 4টা হাত আছে, এই 4টা হাতে 4টা ভিন্ন মূলক থাকবে। এখানে যদি এ থাকে, এখানে থাকবে বি, এখানে থাকবে সি, আর এখানে থাকবে হচ্ছে ডি। এরকম 4টা হাতে 4 ধরনের মূলক থাকবে, সেম থাকবে না, তখন তাকে বলা হয় কাইরাল কার্বন। আর এই কাইরাল কার্বনকে এরকম স্টার দিয়ে কি করা হয়? প্রকাশ করা হয়, এরকম স্টার দিয়ে প্রকাশ করা হয়। তো এই যেই মৌলে অর্থাৎ যেই যৌগে কাইরাল কার্বন বিদ্যমান থাকবে সেই যৌগটি কী করবে? আলোক সমানুতা প্রদর্শন করবে। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে কোথায় কি আছে, আমাদের কাইরাল কার্বন আছে। কোথায় কাইরাল কার্বন আছে? তো প্রথমেই আমাদের আসে 2 প্রোপানল। কি 2 প্রোপানল? প্রোপানল, প্রোপানল হচ্ছে আমাদের 2 প্রোপানল। তো এটা আমাদের 2 প্রোপানলটা যদি একটু লিখি, আচ্ছা, CH3 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 বন্ড OH প্রোপানল। তো আর এখানে কি একটা হাইড্রোজেন, এখানে কি একটা হাইড্রোজেন, 2 প্রোপানল, 2 প্রোপানল। তো এটাই কি আমাদের, দেখো তো এখানে কি আমাদের কাইরাল কার্বন হচ্ছে? না, এখানে কি হচ্ছে না, আমাদের কাইরাল কার্বন হচ্ছে না। তো এখন দেখো আমাদের কি বলছে, তাহলে এটা আমাদের কি করে না, আলোক সমানতা কি করে না, প্রদর্শন করে না। এটা আমাদের কি করে না, আলোক সমানতা প্রদর্শন করে না। আমাদের কি বলছে, নিচের কোন যৌগটি আলোক সমানতা প্রদর্শন করে না? তো দেখো এখানে কার্বনের, কারণ তুমি দেখো কার্বনের 4টি হাতে 4টি ভিন্ন মূলক নেই। এই হাতে একটা কি আছে, মিথিলিন মূলক আছে, এই হাতে কি একটি আছে, মিথাইল মূলক আছে, মিথাইল মূলক আছে। তো এটা কি হবে না, তাহলে আমাদের আনসার কোনটা? আনসার হচ্ছে অপশন এ, এটাই কি না আমাদের আলোক সমানতা প্রদর্শন করে না। তারপর নেক্সট চলে যায়, কি বলছে, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যৌগের আইউপ্যাক নাম। এটা তোমাদের SW থাকলো, আইউপ্যাক নামকরণ আমি আর করাবো না। এটা তোমরা দেখেই বুঝতেছো, যারা আইউপ্যাক নামকরণ পারো তোমরা খুব ইজিলি কী করতে পারবে, এটা জাস্ট নাম্বারিং করবা। নাম্বারিং করার পরে যে দিক থেকে কার্যকারীমূলক আগে পাওয়া যায় এই দিক থেকে নাম্বারিং করবা। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, অর্থাৎ এটা কি অবশ্যই 5 নম্বরে আছে, অর্থাৎ প্যান্টের মতন হবে। তো দেখো তোমাদের প্রথমে 1 নম্বর কার্বনে কি আছে, আইন আছে, আর হচ্ছে আমাদের 3 নম্বর কার্বনে কি আছে, ইন আছে। তাহলে কি 4 নাম্বার কার্বনে, 4 নাম্বার কার্বনে কি আছে, ইন আছে। তো তোমরা খুব ইজিলি কি করতে পারবা, এটা বের করতে পারবা। তো নেক্সটে চলে যাই, জটিল অ্যালকিনের আইউপ্যাক নামকরণ করবেন। এটাও তোমরা পারবা, এটাও SW থাকুক। যারা আইউপ্যাক নামকরণ পারো, আমি যদি এটা তোমাদের করায়ও দিই তাহলে যারা পারো না তাদের এটা আমি এখন যদি নামকরণ না বোঝাই তোমাদের বলি তাহলে সরাসরি বুঝবা না। যারা নামকরণ পারো, আশা করি নামকরণ তোমরা খুব ভালো করে পারো, এটা খুবই SSC থেকে ভালো করে পড়ে আসছো। নামকরণ যদি না পারো তাহলে নামকরণ শিখতে সর্বোচ্চ 20 মিনিটের একটা লেকচার ইউটিউবে সার্চ করবা, নামকরণ লিখে, যে জৈব রসায়নের নামকরণ। তো দেখবা যে 20 থেকে 25 মিনিটের একটা লেকচার আসবে, একটু স্পিড দিয়ে দেখে নিলে 10 থেকে 15 মিনিটে তুমি নামকরণ শিখে ফেলতে পারবা। তো এই দুইটা নামকরণ তোমাদের কি থাকলো, হোমওয়ার্ক থাকলো। তারপর 3 নম্বরে আসছে হচ্ছে ওজনীকরণের মাধ্যমে কোনটি হতে প্রোপানন পাওয়া যায়। তো ওজনীকরণ বিক্রিয়া থেকে দেখো এটাতে 2 মিথাইল প্রোপেন থেকে হবে। এটা একটা গড়বাড়ি টাইপ একটা বড় একটা বিক্রিয়া লেখা না, এই বিক্রিয়া থেকে আসছে। যাদের ওজনীকরণ বিক্রিয়া এখন পড়া নাই, যাদের পড়া আছে তারা এটা খুব ইজিলি বুঝবা। এটা তোমরা ওই ওজনীকরণ বিক্রিয়া যাদের পড়া আছে তাদের জন্য, যাদের নাই এখন ওজনীকরণ বিক্রিয়া থেকে এটা দেখার দরকার নেই, আমি বিক্রিয়াটাও দেখাবো না। অনেক বড় একটা বিক্রিয়া, দেখবা ঘরের মতন বানায় যে আসে, এগুলো সিকিউতে আসতো। তো এটা থেকে আসছে। যারা পারো তাহলে তারাই এটা পড়বা, যাদের রিভিশনে গিয়ে যদি ওজনীকরণ বিক্রিয়া আগে পড়া না থাকে তাহলে এটা স্কিপ করে ফেলো। তারপর হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব, মোস্ট ইম্পর্টেন্ট, শর্টকাটে মনে রাখতে হবে, এটা কেউ স্কিপ করতে পারবে না, এটা মাস্ট তোমার পড়তে হবে, এটা স্কিপ করা যাবে না, স্কিপ করা যাবে না। তো কার্বোক্যাটায়ন এর স্থায়িত্বের ক্রম, এটা তোমাদের মনে রাখতে হবে, স্থায়িত্বের ক্রম, একটা সক্রিয়তার ক্রম। তো আমি একটা দিয়ে সবগুলো মনে রাখবো। আমরা কি জানি, কার্বোক্যাটায়ন আর কার্বো অ্যানায়ন। তো আমরা প্রথমে এই পাশে লিখি হচ্ছে ক্যাটায়ন, হ্যাঁ ক্যাটায়ন। আর এই পাশে আমরা লিখব হচ্ছে কার্বানায়ন, অর্থাৎ কার্বানায়ন। এই পাশে আমরা কি লিখব, কার্বানায়ন, এই দুইটা আমরা কি করব, লিখবো। এক পাশে লিখবো হচ্ছে কার্বোক্যাটায়ন, আরেক পাশে কি লিখবো, কার্বানায়ন। প্রথম হচ্ছে আমরা যেটা দেখবো সক্রিয়তার ক্রম, মুখস্থ রাখবা সরাসরি। প্রথম হচ্ছে সক্রিয়তা, একটা শিখলে সবগুলা পারবা। সক্রিয়তার ক্রম, কার্বোক্যাটায়নের কি সক্রিয়তা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি সক্রিয়তা। সক্রিয়তার উল্টা হচ্ছে স্থিতিশীলতা বা স্থায়িত্ব।
ইত্ত, স্থায়িত্ব, স্থিতিশীলতা বা স্থায়িত্ব, তাহলে কি হবে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এটা মনে রাখবা। কার্বোক্যাটায়ন, ক্যাটায়ন হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা সক্রিয়তা, শুধু সক্রিয়তাটা মনে রাখবা, স্থায়িত্ব এর উল্টা। তো কার্বোক্যাটায়নের উল্টা হচ্ছে কার্বানায়ন, কার্বোক্যাটায়নের উল্টা কি কার্বানায়ন, কার্বোক্যাটায়নের উল্টা কি কার্বানায়ন, তো কার্বোক্যাটায়নের উল্টা হচ্ছে কার্বানায়ন, তো সক্রিয়তা, তো এটার সক্রিয়তার ক্রমটা কি হবে, সক্রিয়তার ক্রম হচ্ছে এটার উল্টা, তাহলে কি হবে আমাদের, প্রথম হবে 3 ডিগ্রি, তারপর কি হবে 2 ডিগ্রি, তারপর কি হবে 1 ডিগ্রি। আর হচ্ছে আমাদের যে স্থায়িত্ব, এটার স্থায়িত্বের ক্রমটা কি হবে, তাহলে এটার স্থায়িত্বের ক্রমটা হচ্ছে, এটার স্থায়িত্বর ক্রম হচ্ছে এটার উল্টা, তাহলে কি হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর হচ্ছে 3 ডিগ্রি। আমাদের কি বলছে, কোনটি সব থেকে স্থিতিশীল কার্বোক্যাটায়ন, সব থেকে স্থিতিশীল কার্বোক্যাটায়নকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে আমাদের আনসারটা কোনটা হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা সব থেকে স্থিতিশীল। এই যে আমাদের কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অর্থাৎ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি সব থেকে স্থিতিশীল। তো এটা মনে রাখবা, এটা মাস্ট মনে রাখতে হবে, এটার কোনো বেসিকের প্রয়োজন নেই, যা শর্টকাট দিয়ে মনে রাখা যায়। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সক্রিয়তার ক্রম মনে রাখবা, স্থায়িত্বের ক্রম মনে রাখবা, এটার উল্টা কি কার্বনায়নের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। এটা থেকে যদি একটা এমসিকিউ আসে, যদি তুমি না পারো তাহলে তুমি পিছিয়ে পড়বা। দেখো এরকম ইজি এমসিকিউগুলো যদি তুমি মিস করে আসো তাহলে তোমার চান্স হবে না। জৈব রসায়ন পারো না এর মানে এটা না যে তুমি এরকম ইজি এমসিকিউগুলো, এর থেকে কঠিন এটা তো যদি তুমি পড়ো, আচ্ছা এই স্লাইডটা থেকে আমি যে বললাম এটা যদি তুমি একটু নোট করে পড়ো, এটা পড়তে তোমার সর্বোচ্চ সর্বোচ্চ আমি ধরলাম 5 মিনিট সময় যে এলো, 5 মিনিট, এই 5 মিনিটের সময় যদি তুমি ব্যয় করো এখানে, তুমি জাস্ট পরীক্ষার হলে দেখা মাত্র এটা আনসার করতে পারবা। যে কি বলছে, কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা, স্থিতিশীলতা মানে হচ্ছে 3 ডিগ্রি, জাস্ট দেখলা আর বৃত্ত ভরাট করলাম। এমনিতে ইনঅর্গানিক পার্ট থেকে যারা অর্গানিক ভালো পারে, এটাও খেয়াল করো, যারা অর্গানিক ভালো পারে তারা পরীক্ষার হলে দ্রুত আনসার করতে পারে, কারণ অর্গানিক আনসার করার জন্য ম্যাথ করা লাগে না। আর এমনিতে অন্যান্য যেরকম পরিমাণগত রসায়ন, তারপর হচ্ছে পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন, যে চ্যাপ্টারগুলো আছে, অর্থাৎ এই সেকেন্ড পেপারের বাকি চ্যাপ্টারগুলোর থেকে কিন্তু ম্যাথ আসে, একমাত্র এই অর্গানিক থেকে আসে না। তুমি যারা অর্গানিক খুব ভালো পারে, যদি 10টা এমসিকিউ আসে, 10টা থেকে জাস্ট চোখের দেখায়, বায়োলজির মতন চোখের দেখায় 7 থেকে 8টা আনসার করে ফেলতে পারবে খুবই ইজিলি। তো যারা জৈব রসায়ন ভালো পারে তাদের জন্য তো খুবই প্লাস পয়েন্ট। আর তোমরা যারা পারো না, তারা যদি মনে করো যে না জৈব রসায়ন পারি না, একদম হতাশ হয়ে যাও, তো আমি যে তোমাদেরকে এমসিকিউগুলো জাস্ট এমসিকিউ তোমাদের সলভ করাচ্ছি, তোমাদের কি কঠিন মনে হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে যে অ্যাকচুয়ালি কি জৈব রসায়নটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে কিনা। আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি এভাবে যদি জাস্ট ট্রিক দিয়ে মনে রাখো, তাহলে তো 4 থেকে 5 মার্ক কমন মানে চলে আসে এবং তুমি সেগুলো কি করতে পারো, আনসার করতে পারো। তো এখন আমি যদি নেক্সট এমসিকিউ চলে যাই, তোমাদের কি বলছে, ইথিনের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় কোন বিক্রিয়া কৌশল ঘটে, এটা তোমরা জানো যে ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া, ইলেকট্রোফিলিক কি জুট বিক্রিয়া বলা হয়ে থাকে, যে ইথিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া, এই যে বেয়ার টেস্ট বলা হয় যেটাকে, ইথিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া বেয়ার টেস্ট বলা হয়, যেটাকে হচ্ছে ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া। তারপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই, কি বলছে, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি বলয় সক্রিয়কারী গ্রুপ, এটা আমি তোমাদের বলে দেব না, এখন পর্যন্ত বলয় সক্রিয়কারী বলয় নিষ্ক্রিয়কারী কতবার আসতেছে দেখতেছো, এটা তোমাদের SW। তারপরে দেখো নিচের কোন যৌগের মধ্যে জ্যামিতিক সমানতা, এটাও SW, তোমরা পারো জ্যামিতিক সমানতা কিভাবে বের করতে হয় আমি তোমাদের দেখাইছি ইতিমধ্যে। তারপর নিচের বিক্রিয়ার ক্ষেত্রে বিকারকটি হলো, নিচের বিক্রিয়ার ক্ষেত্রে বিকারকটি হলো উদ্দীপক বিকারক, এত হচ্ছে ইথানল। আচ্ছা গ্রিকনাট বিকারক শনাক্তকরণ, আচ্ছা গ্রিকনাট বিকারক কোনটি আমি তোমাদেরকে বলছি না, গ্রিকনাট বিকারক কোনটা, RMgX, অর্থাৎ কি অ্যালকাইল গ্রুপের সাথে ম্যাগনেসিয়াম ইন্টু হ্যালোজেন, অ্যালকাইল গ্রুপের সাথে ম্যাগনেসিয়াম হ্যালোজেন, এই যে দেখো একটা অ্যালকাইল গ্রুপ, একটা ম্যাগনেসিয়াম, একটা হ্যালোজেন, এটা হবে না, দেখো তো অ্যালকাইল গ্রুপ, এটাও তো হয়। নিচের কোনটার ক্ষেত্রে বিকারক উদ্দীপক হচ্ছে একটা বিকারক, আর CHO ইথানল, কি উৎপন্ন হয়েছে, ইথানল হয়েছে, HCHO উৎপন্ন হয়েছে কি ইথানল। তার মানে কি আমাদের অপশনে তোমাদের দেখো উদ্দীপক দিয়ে দিছে, উদ্দীপকটা এখানে কেন যে টাইপ করলো সে এখানে উপরে উঠায় নাই, এখানে কি উদ্দীপকে একটু ভুল আছে, দুইটাই তো আমাদের গ্রিকনাট বিকারক, খেয়াল করো, এটাও যে এখানে হচ্ছে আমাদের আর, এখানেও একটা আর, আমাদের উদ্দীপকটা কি, এক সেকেন্ড, আচ্ছা এখানে উদ্দীপকটা মিসিং থাকার কারণে বোঝা যাচ্ছে না, তো তোমরা তো বুঝতে পারছো এখানে উদ্দীপকে যেটা থাকতো, এই যে আমাদের বলছে বিকারকটি কি, এখানে যে বিকারকটা দেওয়া থাকতো না, এটা অ্যাকচুয়ালি কি, এটা কোন বিকারকটা, এটা তোমাদের এখানে বলা ছিল, জাস্ট এখানে বিকারক লেখা, বাট এখানে সম্পূর্ণটা নাই, এটা একটু ডাটা মিসিং আছে, এখানে ডাটা মিসিং আছে।
ডাটা মিসিং, এই কারণে এটা আমরা সলভ করলাম না। তো নেক্সটে চলে যাই। বাট তোমরা বুঝতে পারছো যে দুইটাই কি আমাদের গ্রিকনাট বিকারক। বিষম চাকরিক যৌগের ক্ষেত্রে নিচের কোনটি বিষম চাকরিক যৌগ? দেখো সাইক্লোহেক্সেন একটা চাকরিক যৌগ। এটা হচ্ছে আমি তোমাদের প্রথম বলেছিলাম না যে জৈব যৌগের যে শ্রেণী বিভাগ, ওই জৈব যৌগের শ্রেণী বিভাগটা যদি তোমাদের সম্ভব হয়, আমি বলেছিলাম যদি তোমাদের কি হয় সম্ভব হয় তাহলে জৈব যৌগের শ্রেণী বিভাগ, আমি একটু প্রথমে চলে যাই, আবার আমাদের যে প্রথম স্লাইডটা ছিল এই যে এখানে আমি তোমাদের বলেছিলাম যদি এটা পসিবল হয় যে জৈব যৌগের শ্রেণী বিভাগ ও সংকরায়ন, এটা তোমরা যদি একটু পসিবল হয় তাহলে দেখে নিও। ওইখানে এই যে এরকম থাকে যে এলিফেটিক, এরোমেটিক, সাইক্লো, মানে কোনটা বিষম চাকরিক কোনটি চাকরিক, এই উদাহরণগুলো একটু দেখবা। এখান থেকেও এমসিকিউ আসে যদি সময় পাও আর কি, যদি মনে হয় যে বাকিগুলো পড়ার পরে আমার অনেক সময় আছে হাতে, এটা তারপর তোমরা চাইলে একটা ক্লাসও দেখতে পারো। জাস্ট সার্চ করবা জৈব যৌগের শ্রেণীবিন্যাস ও সংকরায়ন লিখে যদি সার্চ করো তাহলে দেখবা ক্লাস আসছে। খুব বেশি হলে 20 থেকে 25 মিনিটের একটা ক্লাস হবে, 20 থেকে 25 মিনিটের একটা ক্লাস হবে। এই 20 থেকে 25 মিনিটের ক্লাসের মাধ্যমে তুমি কি করতে পারবা, সম্পূর্ণটা কভার আপ করতে পারবা। যদি পসিবল হয় তাহলে এটা তুমি একটু দেখে নিও, তাহলে তোমার জন্য কি হবে, বেটার হবে। তো এটা ছিল আমাদের যে বিষম চাকরির যৌগ। সাইক্লোহেক্সেন দেখো চাকরির যৌগ, ফিউরানও একটা চাকরির যৌগ, তারপরে চাকরিক প্রোপেন লেখায় আছে, ন্যাপথলিনও কি একটা চাকরিক যৌগ। কিন্তু বিষম চাকরিক কারা? এই সবগুলোই তো চাকরিক যৌগ। এর মধ্যে বিষম চাকরিক হচ্ছে যাদের চক্রের মধ্যে অক্সিজেন, সালফার, নাইট্রোজেন এরকম আদার্স কোনো একটা মৌল কি থাকে, সংযুক্ত থাকে, তাদেরকে বলা হয় কি বিষম চাকরিক। দেখো সাইক্লোহেক্সেন এখানে কোনো কিছু নাই। ফিউরান মানে কি, বেনজিনের মধ্যে বেনজিন বলের উপরে একটা কি যুক্ত আছে, অক্সিজেন যুক্ত আছে, এটাকে কি বলা হয়, ফিউরান। তার মানে কি আমাদের আনসার কি, আনসার হচ্ছে বি। আনসার কি, আনসার হচ্ছে বি, ফিউরান। দেখো চাকরিক প্রোপেন, ন্যাপথলিনটা কি, দুইটা বেনজিন বলয় একসাথে, কি দুইটা বেনজিন বলয় একসাথে যদি জোড়া লাগানো থাকে এটাকে বলা হয় হচ্ছে ন্যাপথলিন। এটাকে কি বলা হয়, ন্যাপথলিন। দুইটা বেনজিন বলয় এই যে এরকম একসাথে জোড়া লাগানো থাকবে, যে এরকম একসাথে জোড়া লাগানো থাকলে এটাকে বলা হয় হচ্ছে ন্যাপথলিন, আর এটাকে বলা হয় হচ্ছে ফিউরান। আমি নামগুলো লিখে দিই নিচে। এটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ন্যাপথলিন, ন্যাপথালিন। আচ্ছা ন্যাপথালিন কী কাজে ব্যবহার করা হয় এই ভিডিওর নিচে একটু কমেন্ট করে জানাবে। আর এটাকে বলা হয় হচ্ছে ফিউরান। ন্যাপথালিন কী কাজে ব্যবহার করা হয় একটু ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। তারপর হচ্ছে নেক্সট উডস বিক্রিয়া। এখানে কি বলছে, উডস বিক্রিয়ায় ড্রাই ইথারের সাথে এম যৌগটির নাম কি? আচ্ছা উডস বিক্রিয়া এটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট, আর বিক্রিয়াটি সহজ। আমি তোমাদের যে একটা বিক্রিয়া আমি তোমাদেরকে স্কিপ করে দিয়েছি, সেটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। অনেক বড় বিক্রিয়া হয়, এই জন্য আমি এটা করি নাই, আর এটা করলেও তোমরা এখন বুঝবা না। বাট এই যে বিক্রিয়াটা উডস বিক্রিয়া খুবই জনপ্রিয় বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে শর্টকাটে মনে রাখবা, আমি তোমাদের এখানে বলবো না, শর্টকাটে মনে রাখবা যে তোমাদের এই পাশে যতগুলো কার্বন থাকবে, আমি একদম শর্টকাট এখানে আমি তোমাদের, তুমি বলতে পারো যে ভাইয়া বেসিক দিচ্ছেন না, এখানে কোনো বেসিক হচ্ছে না। আমি তোমাদের আগেই বলে নিচ্ছি আমি কোনো বেসিক দেবো না, আমি জাস্ট কীভাবে মনে রাখা যায়, কীভাবে এক দেখায় আনসার করা যায়, এটাই আমার টার্গেট। এখানে হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। এখানে যত আমি তোমাদের একটা এমসিকিউ যদি লেন্দি প্রসেসে বুঝাইতে যাই তাহলে এটা তোমাদের জন্যই সময় লস, এবং যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে তারা এটা নিতে পারবে না। তো এই জন্য আমি বলতেছি খেয়াল রাখবা, এই পাশে যতগুলো কার্বন আছে তার ডাবল হয়ে যাবে। উডস বিক্রিয়ায় কী হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তো এখানে কয়টা কার্বন আছে, একটা দুইটা তিনটা কার্বন আছে, তার মানে 6টা কার্বন। এটা যদি হয় তাহলে 6টা কার্বন কোথায়, 6টা কার্বন হেক্সেন। আনসার কী হবে, হেক্সেন। সবসময় খেয়াল রাখবা যে এখানে যদি 2টা থাকে ডাবল হয়ে যাবে, একটা থাকলে ডাবল হয়ে যাবে, 3টা থাকলেও ডাবল হয়ে যাবে। এই শর্টকাট দিয়ে তুমি উডস বিক্রিয়ার যেই যে উৎপাদটা আছে, যে বিক্রিয়ক থেকে কি আসে, কোন উৎপাদটা আসে, এটা খুব ইজিলি বের করতে পারবা। তো তোমাদের এখানে কি বলছিল, তোমাদের এখানে কি বলছে যে এটা থেকে ড্রাই ইথারের সাহায্যে তুমি যে এম যৌগটা উৎপন্ন করছো, এম যৌগের নাম কি, হেক্সেন। কারণ কি এখানে আমাদের কি ছিল, 3টা কার্বন ছিল, 3টা থেকে 6টা হয়ে গেছে, 6টা মানেই কি হেক্সেন। আশা করছি বুঝতে পারছো। তারপর নেক্সটে চলে যাই। C5H12 এর কতগুলো সমাণু সম্ভব? শিকল সমানুতা। এটা যদি তুমি করো C5H12, এটা যদি করো তুমি, এটার নাম হচ্ছে আমাদের প্যান্টেনে কতগুলো সমাণু সম্ভব? প্যান্টেনে খুব সম্ভবত 3টি সমাণু সম্ভব। এটা তোমাদের SW থাকলো, যারা সমানুতা পারো তোমরা বুঝবা। তোমরা এটা ড্র করবা, ড্র করে দেখবা যে শিকলগুলো পরিবর্তন করে করে কয়টা করা সম্ভব, 3টা করা সম্ভব। তারপর হচ্ছে কি লিখছে আমাদের, আচ্ছা এটা একটা কি আমাদের অণুতে কতগুলো বন্ধনের সংখ্যা যথাক্রমে উল্লেখ। আচ্ছা কি বলছে, এটা কি আমাদের টোলুইন, দেখিয়ে বোঝা যাচ্ছে এটা কি আমাদের টোলুইন। তো এটা আমাদের একটু আঁকাই, এটা কি আমাদের টোলুইনটা একটু আঁকাই। এটা কি আমাদের টোলুইন, এটা হচ্ছে আমাদের টোলুইন। কি বলছে, টোলুইনে
আমাদের পাই ও সিগমা বন্ধন, সিগমা ও পাই বন্ধন কতগুলো? আচ্ছা, তো টলুয়েনের এটাকে আমরা আরেকটু বিস্তারিতভাবে আঁকাই, যদি তুমি একটু খেয়াল করো, এটাকে আরেকটু বিস্তর করে আঁকাই, সবগুলো বন্ধন দিয়ে দিয়ে আঁকাই। এই এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা হাইড্রোজেন থাকে, প্রত্যেকটার হাতে কি করে একটা করে হাইড্রোজেন থাকে, কিন্তু বেঞ্জিনের রিংয়ে কি করে C6H6 না, তো প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন থাকবে। এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, আর এখানে কি থাকে কার্বন টলুইনের ক্ষেত্রে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন। না, এটা হচ্ছে আমাদের এখন আমরা খুব ইজিলি কাউন্ট করতে পারবো কতগুলো সিগমা, সিগমা মানে কি একক বন্ধন, তো আমরা একটু কাউন্ট করি কতগুলো আছে। এই যে 1 2 3 4, তারপরে কি আছে 5 6, আচ্ছা আবার আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তার মানে আমরা এখানে কাউন্ট করে কি পাইলাম, যে আমাদের সিগমা বন্ধন আমাদের কি আছে, আমাদের সিগমা বন্ধন আছে 15টি, আমাদের সিগমা বন্ধন আছে 15টি। এখন আমাদের পাই বন্ধন কয়টা? একটা, দুইটা, তিনটা। আমাদের পাই বন্ধন আছে কয়টা? তিনটা। পাই বন্ধন আছে তিনটা, খুবই ইজি, এগুলো জাস্ট তোমরা কাউন্ট করবা। পাই বন্ধন মানে ডাবল বন্ড, আনসার হচ্ছে এ, 15 আর 3। তারপর কি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, এই যে আমি তোমাদের আবার দেখো আসছে ইথাইল আয়োডাইড এবং জলীয়, আমাদের এইটা আমি বলেছিলাম, এই যে এটা আমি তোমাদের পড়াইছি, একটু উপরে চলে যাই, এই কোথায় লিখে দিয়েছিলাম জানি বিক্রিয়াটা কোথায়, এই যে এখানে আমরা লিখে দিছিলাম যে কি অপসারণ বিক্রিয়া, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি কি হয় অ্যালকোহলীয় মাধ্যমে কি হয়, আর হচ্ছে জলীয় মাধ্যমে কি হয়। আমরা তখন এখানে কি ছিল অ্যালকোহলীয় মাধ্যমে, এই জন্য অ্যালকিন উৎপন্ন হয়েছে। এখন কি আমাদের, এখন আমরা যে এমসিকিউটা দেখতেছি ওইখানে কি হচ্ছে জলীয় মাধ্যম, তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকোহল উৎপন্ন হবে। আমি তোমাদের আবার ওই এমসিকিউটাতে নিয়ে যাই যেটা আসছে, দেখছো একটার সাথে কি আরেকটা রিলেট করে যদি পড়তে পারো, এইভাবে যদি পড়তে পারো, তাহলে খুব ইজিলি কি করতে পারবো, আনসার করতে পারো। কি বলছে দেখো, ইথাইল আয়োডাইড এবং জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। এবার কি বলছে, জলীয় মানে কি অ্যাকুয়াস, অ্যাকুয়াস জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, ইথাইল আয়োডাইড বলছে কি ইথাইল আয়োডাইড, ইথাইল, ইথাইল মানে কি CH3CH2, এটার সাথে কি থাকবে আয়োডিন, আয়োডিন থাকবে, এটার সাথে আমাদের কি বলতে বলছে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, এটা দিতে বলছে কিসের সাহায্যে, অ্যাকুয়াসের সাহায্যে। তাহলে আমাদের কি উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে দেখো তো, ইথানল, অবশ্যই কি উৎপন্ন হবে, ইথানল উৎপন্ন হবে। তাহলে কি হবে CH3CH2OH, আমাদের কি হবে আয়োডিনটা প্রতিস্থাপিত হয়ে যাবে, যে এক্সটা আমি কি বলছিলাম, এক্সটা কি হয়ে যাবে প্রতিস্থাপিত হয়ে যাবে, প্রতিস্থাপিত হয়ে কি উৎপন্ন হবে, প্রতিস্থাপিত হয়ে এখানে প্রতিস্থাপিত হবে, কারণ কি এটা আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ায়, নামই কি দেখো প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমাদের আনসারটা কি, আনসার হচ্ছে এ, ইথানল। তারপর হচ্ছে নিচের কোনটি অ্যালডল গলিববন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অ্যালডন গলিববন বিক্রিয়ায় কি করে অংশগ্রহণ করে, অ্যালডন গলিববন বিক্রিয়াতে ওই সকল অ্যালডিহাইড যাদের কি থাকে আলফা কার্বনে হাইড্রোজেন থাকে। আচ্ছা, আলফা কার্বন বলতে কি বোঝায়, ধরো একটা কার্বন আছে, এটার সাথে একটা কার্যকরী মূলক যুক্ত আছে, এখানে যদি হাইড্রোজেন থাকে তাহলে এটা কি আলফা কার্বন, এটার নাম কি আলফা কার্বন হয়। অর্থাৎ কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে ওই কার্বনের সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে সেটা কি আলফা কার্বন। অর্থাৎ আলফা কার্বনযুক্ত যত অ্যালডিহাইড গ্রুপ আছে সবাই কি করে এই অ্যালডোর গলিববন বিক্রিয়া দেয়। তো এখানে আমাদের আনসারটা হচ্ছে ডি। তুমি যদি একটু খেয়াল করো এখানে দেখো, এটাতে কি আছে দেখো, কার্বন, এখানে আছে CHO, আর বাকি তিন হাতে কি আছে, তিনটা হাইড্রোজেন, কি আছে তিনটা হাইড্রোজেন, এটাই তো আমাদের গঠন। দেখো তো আলফা কার্বনের হাইড্রোজেন আছে না, আলফা কার্বনের যেহেতু হাইড্রোজেন আছে তাহলে এটা কি দিবে আমাদের অ্যালডোল গলিববন বিক্রিয়া দেবে। তুমি যদি এটাতে খেয়াল করো দেখো, এটাতে কি সি, তারপর এইদিকে একটা তিনটা মিথিলিন মূলক আর একটা CHO, এদিকে একটা মিথিলিন, এদিকে একটা মিথিলিন, আর এদিকে একটা কি মিথাইল মূলক। এটার ক্ষেত্রে দেখো তুমি কি দেখো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এটা তো আমাদের কি এটা আমাদের দেখো HCHO, এটা তো আমাদের কি ফর্মালডিহাইড তো হবেই না, কারণ কি আলফা কার্বনে কি নাই হাইড্রোজেন মূলক নাই। তো আমাদের আনসার ডি। আশা করছি তোমরা বুঝতে পারছো এটা। তারপর আমরা যদি নেক্সটে চলে যাই, অ্যালকাইল হ্যালাইডের SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম আমরা কি বলছিলাম তখন, যে 1 যদি থাকে SN1 তাহলে আমাদের সক্রিয়তার ক্রম হচ্ছে 1 ডিগ্রি থাকবে ডানে, তারপর কি হবে 2 ডিগ্রি, তারপর কি হবে 3 ডিগ্রি। এবার কি আমাদের বলছে সক্রিয়তার ক্রম SN, তাহলে এটার উল্টা, তাহলে কি হবে 1 ডিগ্রি সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর কি 3 ডিগ্রি। আমাদের কি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, অপশন এ। তো কি দেখতে পাচ্ছ আমাদের শর্টকাট কাজে আসছে, অবশ্যই কাজে আসবে। দেখো 2019-20 সেশনে আসছে, এর পরে আবার আসছে,
একবার SN2 দিয়ে আসছে, তারপর SN1 দিয়ে আসছে। একবার যদি আসে বলয় সক্রিয়কারী, আরেকবার আসবে বলয় নিষ্ক্রিয়কারী। একবার যদি আসে কিটোন, তার আরেকবার আসবে অ্যালডিহাইড। তো আমি যে শর্টকাটগুলো বলতেছি এগুলা আমি তোমাদের বলে দিচ্ছি যে এই রিলেটেড আসলে আনসার করতে হবে। হুবহু কিন্তু কোশ্চেন ব্যাংক থেকে আসে না, বাট ওই প্যাটার্ন ফলো করে কোশ্চেনগুলো আসে। অলরেডি আমরা 39টা কোশ্চেন সলভ করেছি জৈব রসায়ন থেকে। তুমি এই 39টাতে আমি 39 ধরনের প্র্যাকটিসের কথা বলেছি। তো এই প্র্যাকটিসগুলো যদি তুমি বাসায় না করো তাহলে ওইটা তোমার ব্যর্থতা হবে। আমি তোমাদের জন্য ক্লাসগুলো দিচ্ছি যেন তোমরা, যেহেতু এটা তোমাদের সর্বশেষ পরীক্ষা, এটা তোমাদের সর্বশেষ পরীক্ষা, এই পরীক্ষায় তোমাদের মাস্ট কী করতে হবে, চান্স পেতে হবে। কারণ এই পরীক্ষার পরে 25-26 সেশনে কি নাই, আর কোনো ভর্তি পরীক্ষা নেই। তারপর আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমনের পার্থক্য করা যায় কিসের দ্বারা? আচ্ছা, আমরা একটু আগে দেখছি যে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের পার্থক্যকরণ কি দ্বারা? নাইট্রাস অ্যাসিড দ্বারা কি করা হয়? অ্যামিনের পার্থক্যকরণ করা হয়। আমরা দেখছি অ্যালকোহলের পার্থক্যকরণ করা হয় লুকাস বিকারক দ্বারা। অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্য করা হয় হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকরণ করা হয়, আমরা তোমাদের দেখাইছি না অ্যালডিহাইড ও কিটোনের পার্থক্যকরণ। তারপরে কি দেখলাম আমাদের? এখন হচ্ছে অ্যামিনের পার্থক্যকরণ। এই 3টা পার্থক্যকরণ কি দেখতে হবে, যেটা সাহায্যে এটা নাইট্রাস অ্যাসিড। তারপর আমরা নেক্সট এমসিকিউতে যদি যাই, আমি তোমাদের যে জায়গায় দেখালাম যে কিটোনের জন্য কি করা হয়, তারপর হচ্ছে অ্যালকোহলের জন্য, তারপর হচ্ছে এখন আমরা নেক্সট এমসিকিউ কি আসছে দেখো, এটা আইউপেক নামকরণ আসছে, এটা SW দিয়ে দিলাম তোমাদের, এটা আইউপেক নামকরণ SW করবা। তারপর কি বলছে, PVC পলিমারের পুনরাবৃত্তি একক ইউনিট কোনটি? এটা রাখবা, এটা মুখস্থের জিনিসই। PVC পলিমারের পুনরাবৃত্তি একক হচ্ছে CH2CHCl। তারপর যেগুলো আছে এখানে আমি কতগুলো রাখছি দেখো, এগুলো তোমরা সবগুলো পারবা। এখন একই টপিক থেকে আসছে, বাকিগুলো তোমাদের SW থাকবে। এই সবগুলো তোমাদের SW, এই সবগুলো তোমাদের SW থাকলো, এই সবগুলো তোমাদের SW, এগুলো তোমরা SW করবা। SW করে যেটা না বোঝো সেটা একটু গাইড খুলে দেখবা যে মেটা নির্দেশক কোনগুলো, এগুলো সবগুলো পারবা। আমি তোমাদের 40+ করে দিয়েছি, এখানে টোটাল 57টা MCQ রাখা হয়েছিল। এই 57টা MCQ তোমরা যদি ভালো করে সলভ করতে পারো তাহলে আশা করি সব কিছুই ক্লিয়ার হয়ে যাবা। এখন আমরা যে অধ্যায়টি পড়বো সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। এখন আমরা পরিমাণগত রসায়ন শুরু করছি। তো পরিমাণগত রসায়নটা খুবই ইম্পর্টেন্ট ছিল না। আমরা যখন দেখেছিলাম এখান থেকে 1টা বা 2টা করে কোশ্চেন আসে, 1টা বা 2টা করে কোশ্চেন আসে, বাট আমাদের পড়তে হবে, চ্যাপ্টারটা সহজ। এই জন্য আমরা এই চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে যদি পড়ি তাহলে অবশ্যই এই চ্যাপ্টার থেকে আমরা কী করতে পারবো, MCQ আনসার করতে পারবো। তো প্রথমে আমরা দেখব এই চ্যাপ্টার থেকে বিগত বছরে কোন কোন টপিক থেকে কী আসছিল, কোশ্চেনগুলো আসছিল। তো এখানে তুমি যদি একটু খেয়াল করো যে বিগত বছরে পরিমাণগত রসায়নে কী থেকে আসছে, এগুলো আমি 2 স্টার এবং 3 স্টার দিয়ে রেখে রাখছি, যে এই সবগুলো চ্যাপ্টার, এই যেগুলো 3 স্টার এগুলো মাস্ট পড়বা, আর যেগুলো 2 স্টার এগুলো একটু কম গুরুত্ব দিল। বাট ছোটো চ্যাপ্টার যেহেতু এখান থেকে এত ডিপ কোনো কোশ্চেন আসে না, তো মাস্ট এইটা পড়তে পারো, কোনো কিছু স্কিপ না করাই বেটার। তারপর যদি নেক্সটে চলে যাই, আমাদের MCQ সলভিংয়ে চলে আসি। কি বলছে, 12 গ্রাম বিশুদ্ধ কার্বনে কার্বন পরমাণুর সংখ্যা কতগুলো? কি বলছে, 12 গ্রাম বিশুদ্ধ কার্বনে, 12 গ্রাম বিশুদ্ধ কার্বনে আমরা কি জানি? আচ্ছা, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6, অর্থাৎ হচ্ছে 1 মোল কার্বন, অর্থাৎ হচ্ছে 1 মোল মানে কত? 6 গ্রাম। 1 মোল মানে কত? 6 গ্রাম, না সরি, 1 মোল মানে কত গ্রাম? 12 গ্রাম। কারণ কি কার্বনের আণবিক ভর কত? 12। কারণ কি এটা কার্বনের আণবিক ভর হচ্ছে 12, কারণ আমরা জানি কার্বন 6 আর 12, তাহলে 1 মোল কার্বন মানে হচ্ছে 12 গ্রাম কার্বন, 12 গ্রাম কার্বন, অথবা 1 মোল সমান সমান হচ্ছে 1 মোল কার্বন হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি কি পরমাণু, অতএব 12 গ্রাম মানে কত? 6.023 ইন্টু 10⁻23। এটা আনসার হচ্ছে কি? এটা মনে রাখবা যে আমাদের যে কোনো মৌলের ক্ষেত্রে যে পারমাণবিক ভর থাকে, এই পারমাণবিক ভরের সমান সংখ্যক পরমাণু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, যেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এখন আমাদের বলছে 12 গ্রাম বিশুদ্ধ কার্বন, তার মানে হচ্ছে 1 মোল, আর 1 মোল 12 গ্রাম সমান হচ্ছে 1 মোল, তাহলে 1 মোল কার্বনের পরমাণুর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি। তারপর 2 নম্বরটি বলছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? খুবই শর্টকাট দিয়ে মনে রাখা যায়, যেই সকল মোলে, এটা আমি লিখে দিই এখানে, যে সকল মৌলে সি থাকবে তারা সকলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি
স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ব্যতিক্রম, আমি এখানে ব্যতিক্রমটাও লিখে দিই। ব্যতিক্রম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। ব্যতিক্রম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে সি থাকার পরেও এটা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এইটা যদি সি আছে তারপরেও কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, যেন তোমাদের কি না লাগে, ঝামেলা না হয়। তো এখানে আমরা কি করছি, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সি নেই তার মানে সেকেন্ডারি সি নেই, যেখানে সি আছে তার মানে এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই একটা শর্টকাট দিয়ে যে কোনো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সহজে কী করা যায়, আইডেন্টিফাই করা যায়। তারপর কি হচ্ছে 0.5 লিটার পানিতে 0.005 গ্রাম অক্সিজেন দ্রবীভূত থাকলে ডিউ এর পরিমাণ ppm এককে কত, আমরা কি জানি ppm ইজ ইকুয়ালস টু হচ্ছে মিলিগ্রাম পার লিটার। অতএব কি মিলিগ্রাম মানে কি গ্রাম পার লিটার, অর্থাৎ হচ্ছে মিলিগ্রাম ডিভাইডেড বাই কি লিটার। তো এখানে আমাদের কি দেখা যায়, আয়তন দেওয়া আছে, আয়তন কত 0.5 লিটারে দেওয়া আছে। আর এখানে আমাদের কি গ্রামে দেওয়া আছে, গ্রাম থেকে মিলিলিটারে নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের কি করতে হবে, অবশ্যই গ্রাম থেকে মিলিলিটার নেওয়ার জন্য গ্রামকে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত 0.05 ইন্টু কত 1000। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, একটু খেয়াল করো, এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে, এটা ক্যালকুলেশন করলে আসতেছে, আমরা যদি 5/5 লিখে ফেলি, তো দশমিকের পরে 2 ঘর ছিল, এখানে নিচে দিতে হবে 100, আর এখান থেকে দশমিক উঠানোর জন্য উপরে লিখতে হবে 10, আর আগের কত ছিল 1000। তো এখন আমরা যদি এটাকে 5 ক্যান্সেল হবে, 0 0 0 0, তাহলে আমাদের আনসার কত 100 ppm। এটা আমাদের আনসার 100 ppm। খুবই সহজ একটা ম্যাথ ছিল, খুবই ইজি, তুমি ইজিলি এটা আনসার করতে পারবা, খুবই ইজি ছিল। তো এটাকে আমরা একটু এই পাশে রেখে দিই, হ্যাঁ ঠিক আছে। তো এটা খুবই ইজি ছিল। তারপর আমরা যদি নেক্সট ম্যাথে চলে যাই, ppm একক মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। যদি গ্রাম আর লিটার দেওয়া থাকে, গ্রামে দেওয়া থাকে, অবশ্যই মিলিগ্রামে নিয়ে কনভার্ট করে তুমি কি করবা, ম্যাথটা সলভ করবা, তাহলে আনসারটা খুব ইজিলি কি আসবে, চলে আসবে। তারপর নেক্সট ম্যাথে কি বলছে, 250 ml, অর্থাৎ আয়তন দিয়ে দিছে। তারপর বলছে 0.1 মোলার, 250 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, কি বলছে, আমাদের S দিয়ে দিছে, তারপর V দিয়ে দিছে, আমাদের W বের করতে বলছে। আমরা কি জানি, W ইজ ইকুয়ালস টু SMV ডিভাইডেড বাই কত 1000। তো এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো যদি একটু বসাই, S এর ভ্যালু কত বলে দিছে 0.1 ইন্টু M এর ভ্যালু কত, আমাদের হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্যাটস মিন 40, আমাদের V এর ভ্যালু কত 250, অ্যান্ড ডিভাইডেড বাই কত হবে 1000। এটাকে আমাদের জাস্ট ক্যালকুলেশনটা করতে হবে। তো ক্যালকুলেশনটা যদি আমরা করি, একটা 0 1 0 কাটা যাবে, 25 দিয়ে যদি কাটি 4 দিয়ে কাটলে হচ্ছে 10 এর সাথে যদি 0.1 গুণ করো, তাহলে আনসারটা হবে হচ্ছে 1 গ্রাম। দ্যাটস মিন আমাদের আনসার কি 1 গ্রাম। খুবই সহজ, হ্যান্ড ক্যালকুলেশনে যারা পারো, আমি এই জন্যই বলেছি যে যারা জৈব রসায়ন ভালো পারে তাদের জন্য অনেক বেশি টাইম সেভ হয়, কারণ এগুলা ক্যালকুলেশন করতে হয় না। এটা যতই সহজ ম্যাথ হোক, বাট ক্যালকুলেশন পারতে হবে। ক্যালকুলেশনে একটু ভুল হলেই তুমি পরীক্ষার হলে প্যানিক হয়ে যাবা, তারপরে তোমার দেখবা সম্পূর্ণ পরীক্ষাটাই খারাপ হয়ে গেছে। তো এই ম্যাথগুলো যখন করবা, ইজি বাট একটু জটিল ক্যালকুলেশন আসতে পারে, তখন একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটা করবা। যদি ভুল আসে, দেখবা তুমি এরকম ভুল করছো, ওই স্যাররা এরকমভাবে অপশনগুলো দিয়ে রাখছে, যদি একটু ভুল করো দেখবা এখানে অপশনগুলো চলে আসছে। তো একটু কেয়ারফুলি এই ম্যাথগুলো করতে হবে। তারপর যদি নেক্সট টাইম কী বলছে দেখো, SnCl2 প্লাস 2FeCl3 থেকে এই বিক্রিয়াটির জন্য কোনটি সত্য, জারিত হয়েছে, বিজারিত হয়েছে। আচ্ছা, এর জন্য আমাদের জানতে হবে জারণ কি আর বিজারণ কি। তো শর্টকাটে মনে রাখবা, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, জারণ মানেই হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে। আর বিজারণ মানেই তো ইলেকট্রন গ্রহণ, এই দুইটা কথা মনে রাখবা, তাহলে ইজি হয়ে যাবে এই টপিকটা বোঝার জন্য। তো আমাদের কি বলছে, প্রথম দেখো, আমাদের প্রথম এমসিকিউটা একটু চেক করি। প্রথম যে লাইনটা, Sn জারিত হয়েছে, জারিত মানে কি ইলেকট্রন ত্যাগ করেছে, ত্যাগ করা মানে কি প্লাস চার্জে চার্জিত হওয়া। ত্যাগ করে যখন কোনো একটা মৌল ইলেকট্রন, যেমন সোডিয়াম কি করে, যদি একটা ইলেকট্রন ত্যাগ করে কি উৎপন্ন করে, সোডিয়াম প্লাস হয়ে যায়। অর্থাৎ
যদি জারিত হয় তাহলে কী হবে, প্লাস চার্জে চার্জ দিতে হবে। তুমি দেখো তো এখানে কি হচ্ছে, SN2+, এখানে কি ছিল আমাদের SN2+, SN2+। তো এইখান থেকে এই পাশে আসার পরে কত হয়ে গেছে দেখো, SN4+। তুমি দেখতে পাচ্ছ এখানে ছিল হচ্ছে দুইটা ক্লোরিন, এখানে কয়টা হয়ে গেছে, 4টা ক্লোরিন। তার মানে কি 4টা ক্লোরিন মানে SN4+। তার মানে কি হচ্ছে আমাদের দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, দুইটা ইলেকট্রন, যেমন এখানে কি হচ্ছে SN2+, দুইটা ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে। দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি উৎপন্ন করলো, SN4+। তার মানে কি SN কি হচ্ছে আমাদের, কি হচ্ছে, জারিত হয়েছে। তার মানে আমাদের আনসার কি সঠিক, আমরা প্রথমটাই ভাগ্য ভালো, আমাদের প্রথমটাই মিলে গেছে। তার মানে কি আমাদের প্রথমটাই কি আনসার। তারপরে কি বলছে, দহনের ফলে 6 গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম পানি উৎপন্ন হবে। কি বলছে, দহনের ফলে 6 গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম পানি উৎপন্ন হবে। তো আমাদের বলছে হাইড্রোজেনের সাথে দহন বিক্রিয়া, তো হাইড্রোজেনের সাথে দহন বিক্রিয়াটা যদি আমরা লিখি কি হবে, H2 প্লাস অক্সিজেন কি উৎপন্ন করে, হাইড্রোজেন ও অক্সিজেন মিলে কি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, 1 মোল হাইড্রোজেন ইজ ইকুইভ্যালেন্ট 1 মোল পানি, অর্থাৎ 1 মোল হাইড্রোজেন থেকে 1 মোল পানি উৎপন্ন হলো। 1 মোল হাইড্রোজেন থেকে 1 মোল হাইড্রোজেন থেকে কি উৎপন্ন হলো আমাদের, 1 মোল পানি উৎপন্ন হলো। 1 মোল, মোলটা লিখি না, 1 মোল পানি উৎপন্ন হয়েছে। 1 মোল হাইড্রোজেন থেকে 1 মোল পানি উৎপন্ন হয়েছে। তো 1 মোল হাইড্রোজেন থেকে যদি 1 মোল পানি, অর্থাৎ 1 মোল হাইড্রোজেনের ভর কত, আচ্ছা 1 মোল হাইড্রোজেনের কত গ্রাম, 1 মোল হাইড্রোজেন মানে হচ্ছে 2 গ্রাম। অতএব 2 গ্রাম হাইড্রোজেন থেকে উৎপন্ন হয়েছে কত, 18 গ্রাম পানি। 18 গ্রাম পানি আমাদের বলছে কত গ্রাম পানিটা বের করার জন্য। অতএব 1 গ্রাম পানি থেকে কতটুকু উৎপন্ন হয়েছে, 18 ডিভাইডেড বাই কত, 2, 18 ডিভাইডেড বাই 2। অতএব 6 গ্রাম H2 থেকে উৎপন্ন হয়েছে, 18কে 2 দিয়ে গেলে হচ্ছে 9, তাহলে কত, 9 গুণ 6 এই কষ্ট কত হচ্ছে 54 গ্রাম H2O। খুবই ইজি ম্যাথ, 54 গ্রাম H2। এভাবে তুমি যদি একটু ভেঙে ভেঙে করো তাহলে এটা খুবই আনসার। দেখো আনসার এতে আছে 54 গ্রাম H2, অর্থাৎ 6 গ্রাম, 2 গ্রাম থেকে হয় 18 গ্রাম, অর্থাৎ 1 গ্রাম থেকে কত হয়, অর্থাৎ 6 গ্রাম থেকে কত হয়। ঐকিক নিয়মে ম্যাথটা সলভ করা যায়, ঐকিক নিয়মে করলেই বেটার, এগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, সূত্র দিয়ে এগুলো আরও ঝামেলা মনে হয়। তারপর কি বলছে, এত সালফারের জারণ মান কত, জারণ সংখ্যা সবাই বের করতে পারো। এখানে সালফারের জারণ মানটা তুমি বের করবা, তারপর আমি দেখাই। এখানে সালফার, সোডিয়াম কত আমরা জানি +1 ইন্টু 2 প্লাস 4 ইন্টু এক্স প্লাস এখানে হবে আমাদের মাইনাসের 2 ইন্টু হবে 6 ইকুয়াল কত হবে 0। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে, 2 প্লাস 4x মাইনাস 12 ইকুয়ালস টু 0, বা এখানে হচ্ছে তাহলে মাইনাসের 10 ওই পাশে গেলে 10 হবে, তাহলে 4x ইকুয়ালস টু হচ্ছে 10, বা x ইজ ইকুয়ালস টু প্লাসের 2.5। তাহলে আনসার কত আমাদের, প্লাস 2.5। আনসার কি বি, প্লাস 2.5। তারপর হচ্ছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, অর্থাৎ যেখানে কি আমরা জানি কি সি থাকলেই কি, সি মানে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো সি যেখানে নাই সেটাই কি প্রাইমারি স্ট্যান্ডার্ড। এখানে সি আছে, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, এটা আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড নয়। এখানেও সি আছে, এখানেও সি আছে, সি আছে মানে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তারপর নেক্সটে চলে যায়, 36 গ্রাম পানিতে অণুর সংখ্যা কত। আমরা জানি যে 1 মোল পানি সমান সমান হচ্ছে 1 মোল পানি, 1 মোল পানি ইকুয়ালস হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি অণু। তাহলে আমাদের বলছে 1 মোল মানে কত হচ্ছে আমাদের 18 গ্রাম, অর্থাৎ 18 গ্রাম H2O সমান সমান হচ্ছে 6.0223 ইন্টু কত 10⁻23, অর্থাৎ 36 গ্রাম মানে কি আর ডাবল, তাহলে মানে হচ্ছে 12 ইন্টু ডাবল হয়ে যাবে, অর্থাৎ এটাকে 2 দ্বারা গুণ করলে আমরা আনসার পেয়ে যাব, যেটা হচ্ছে 12.046 ইন্টু 10⁻23। খুবই ইজি, তোমরা দেখতে পাচ্ছ পরিমাণগত রসায়ন থেকে অনেক ইজি ম্যাথ আসে, এগুলো তোমরা যদি সলভ করো তাহলে খুবই ইজিলি তোমরা কী করতে পারবে, এই চ্যাপ্টারটা কী করতে পারবে, কভার করতে পারবে। তারপর বলছে এসটিপিতে কোন গ্যাসটি আমাদের গ্যাসটি নির্ণয় করতে বলছে। 4.4 গ্রাম, আয়তন 22.4 লিটার হবে। তো আমরা কি জানি, এসটিপিতে যেহেতু বলছে আমরা জানি কি W/M ইজ ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই 22.4। এটা আমরা যখন পরিমাণগত রসায়ন
পরিবেশ রসায়ন পড়েছি তখনও দেখেছি এই সূত্রটা। তো এখান থেকে আমরা যদি বাদ লিখি আমাদের কিসের মান বের করতে বলছে, এম এর মানটা যদি বের করতে পারি তাহলে আমরা গ্যাসটা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এম ইজ ইকুয়ালস টু ডব্লিউ ইন্টু 22.4 ডিভাইডেড বাই হচ্ছে বি। তো এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই। আমাদের ডব্লিউ আমাদের ডব্লিউ কত দিয়ে দিছে 4.4 গ্রাম, 4.4 গ্রাম, আর হচ্ছে 22.4, আর এখানে হচ্ছে আমাদের 2.24। তো এখানে যদি আমাদের 10 চলে যায় তাহলে এটা 22.4 হবে, 22.4। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি এটা তাহলে 10 44 আমাদের কি আসতেছে আনসার কত 44, মানে কার্বন ডাইঅক্সাইড 44 আসতেছে। দ্যাট মিনস এটা কার্বন ডাইঅক্সাইড। কীভাবে করলাম দেখো, 2.24 দিয়ে যদি এটাকে কাটো তাহলে আনসার আসতেছে 10, 10-এর সাথে যদি 4.4 গুণ করো তাহলে আসতেছে 44, যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা কি জানি কার্বন ডাইঅক্সাইডের ভর কত 44। তারপর নেক্সট চলে যায় উত্তপ্ত ও ঘন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিন চালনা করলে উপজাত কি হবে। তো এই বিক্রিয়াটা কী হবে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বলছে আমাদের ক্লোরিন চালনা করার জন্য কিসের উপস্থিতিতে, তাপের উপস্থিতিতে। তাহলে আমাদের আনসার কী উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস NaClO3 আর কি উৎপন্ন হবে, আমাদের পানি উৎপন্ন হবে। তো এখান থেকে আমাদের কি উৎপন্ন হলো বলছে, আমাদের কি বলছে শুধুমাত্র NaClO না, NaCl ও NaClO3, আমাদের এটাই আনসার কি, আমাদের আনসার হচ্ছে বি। তো আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। তো আমরা যদি নেক্সটে চলে যাই, নেক্সট এমসিকিউ, হ্যাঁ এটা হচ্ছে আমাদের নেক্সট এমসিকিউ। কি বলছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে ম্যাঙ্গানিজের জারণ অবস্থা যথাক্রমে, দুইটার জারণ সংখ্যা বের করবা, HW দেওয়া থাকলো, জারণ সংখ্যা বের করে দেখবা। তারপর আমরা নেক্সটে চলে যাই, 1.8 গ্রাম পানিতে কতটি অণু আছে, আমরা জানি 18 গ্রামে আছে হচ্ছে 6.023 × 10⁻23, অতএব 1 গ্রামে আছে হচ্ছে 6.023 × 10⁻23 ভাগ হচ্ছে 18, অতএব 1.8 গ্রামে কতগুলো আছে, 1.8 গ্রামে আছে হচ্ছে 6.023 × 10⁻23 ইন্টু হচ্ছে 1.8 ডিভাইডেড বাই হচ্ছে 18। এটা দিয়ে যদি কাটি 10 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, 10 দিয়ে যদি ভাগ করো, দেখো এটা দিয়ে যদি এটাকে কাটো আনসার হচ্ছে 10 দিয়ে যদি এটাকে কাটো তাহলে আসবে হচ্ছে এটা, এই যে দেখো এক ঘর পিছিয়ে যাবে আমাদের একটা, 10 দিয়ে যদি আরও উপরে মাইনাস হয়ে যাবে, এখানে 22 হওয়ার কথা, আনসারটা হচ্ছে এরকম হবে। আনসারটা কি হওয়ার কথা, আনসারটা হবে হচ্ছে 6.023 × 10⁻22। তো আমাদের 10⁻20 নাই, সবগুলো 22, তো কিন্তু জাস্ট দশমিকের পর এক ঘর কী আছে ডানে চলে যাবে, দশমিক থেকে এক ঘর কী চলে গেল, ডানে চলে গেল। খুবই বেসিক এমসিকিউ আসতেছে দেখা যাচ্ছে পরিমাণগত রসায়ন থেকে। তারপর বলছে কি হচ্ছে 0.5 মোল, 0.5 মোল এটা হচ্ছে আমাদের বিউটানল, 0.5 মোল বিউটানলের দহনে কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, উৎপন্ন হবে। তো আমাদের আগে বিক্রিয়াটা করতে হবে, বিক্রিয়া করলে আমরা এটার আনসারটা বলতে পারবো। তো আমাদের কী হবে, C4H9OH, এটার সাথে আমরা বিক্রিয়া করবো হচ্ছে আমাদের যেহেতু দহন বিক্রিয়া বলছে, তো আমি বুঝলাম না, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মনে হয় দহন বিক্রিয়া অনেক পছন্দ। আজকে যে আমরা এমসিকিউ সলভ করতেছি অনেকগুলো দহন বিক্রিয়া পাচ্ছি। তো C4H9OH প্লাস অক্সিজেন, এটাকে যদি আমরা একসাথে বিক্রিয়া করি তাহলে আমাদের কি উৎপন্ন হবে, আমাদের উৎপন্ন হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এখন আমাদের এটাকে কি করতে হবে, মাস্ট বি সমতাকরণ করতে হবে। এটাকে যদি সমতা করি তাহলে তুমি দেখো এখানে আমরা যদি এখানে যদি 6টা, এখানে দিই 4টা, এখানে দিই 5টা, এই যে আমাদের সমতা হয়ে গেল 645, এটা দিলে আমাদের সমতাকরণ হয়ে যাচ্ছে। তো এখন আমাদের কি দেখা যাচ্ছে যে এক মোল বিউটানল থেকে এক মোল C4H9OH থেকে ইকুইভ্যালেন্ট কত মোল, আমাদের বলছে কার্বন ডাইঅক্সাইড 4 মোল কার্বন ডাইঅক্সাইড, আমাদের কী বের করতে হবে 0.5 মোল, অতএব 0.5 মোল বিউটানল ইজ ইকুইভ্যালেন্ট কত হবে, 0.5 মোল বিউটানল ইজ ইকুইভ্যালেন্ট কত হবে 2 মোল কার্বন ডাইঅক্সাইড, 2 মোল কার্বন ডাইঅক্সাইড। 1 মোল যদি এত হয় 0.5 মানে তার অর্ধেক, তার মানে কি 2 মোল কার্বন ডাইঅক্সাইড, আনসার কোথায় আছে 2, সি।
এগুলো একটু জাস্ট বিক্রিয়াগুলো লিখে সমতাকরণ করে যদি তুমি করো তাহলে দেখবা খুব ইজিলি আনসারটা চলে আসছে। তারপর বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড ভর নির্ণয়ের ক্ষেত্রে আর কি, আচ্ছা তৈরি করতে কত এত আমাদের এস দিয়ে দিছে, ভি দিয়ে দিছে, দ্রবণ তৈরি করতে কত সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, কত সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। আমরা জানি যে ডব্লিউ ইজ ইকুয়ালস টু এস এম ভি ডিভাইডেড বাই হচ্ছে 1000, এটাও তোমাদের এইচ ডব্লিউ থাকলো। এরকম একটা ম্যাথ একটু আগে করাইলাম, এটা এইচ ডব্লিউ থাকলো। তারপর নেক্সট এত এর জারণ মান, এটাও এইচ ডব্লিউ, জারণ মান নির্ণয়, এটা কি থাকলো, এইচ ডব্লিউ থাকলো। তারপর নেক্সট আমাদের সর্বশেষ অধ্যায় তড়িৎ রসায়ন, এই চ্যাপ্টার শেষ করার মাধ্যমে আমাদের রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সম্পূর্ণ ক্লাস শেষ হবে। তো এখন আমরা পড়ব হচ্ছে তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন থেকে বিগত বছরে কি কি আসছে তোমাদের যদি একটু দেখায়, দেখো প্রথমে কি আসছে, তড়িৎ পরিবাহ, রাসায়নিক তুল্যাঙ্ক, এগুলো একটু দেখবা। ধাতুর সক্রিয়তা সিরিজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে ইম্পর্টেন্ট আর এই অধ্যায় কোনো কিছুই নাই, যত স্টার দিই ততই কম হয়। যা ধাতুর সক্রিয়তা সিরিজ, একটা ছন্দ আছে না, লিজাকে কানা ম্যাকগাইভার এর যেন, ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হাই, কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়। এই সংজ্ঞাটা মানে এই যে একটা ছন্দ, এই ছন্দ দিয়ে তুমি মনে রাখতে পারো। যাদের ছন্দটা মুখস্থ নাই তোমরা ইউটিউবে সার্চ করলে পাবা। বন্দি পাঠশালার আর যে জনপ্রিয় টিচার আব্দুর রহমান ভাই অর্থাৎ এআর ভাইয়ের ক্লাসটা তুমি দেখতে পারো। এটা মানে ছন্দ দিয়ে উনি খুব ভালো পড়াইছে, যে লিজাকে কানা ম্যাকগাইভার এর জন্য, ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হাই, কুলাঙ্গার হাজি আজি পেটাবে আমায়। এই ছন্দটা তুমি একদম মুখের আগায় ঠোঁটের আগায় নিয়ে আসতে পারো, তাহলে তুমি এটা খুব ভালো পারবে। সক্রিয়তা সিরিজ, তারপর তড়িৎ কোষ সংক্রান্ত একটু ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যা থেকে তো আসেই গাণিতিক সমস্যা। তাহলে মানে এই দুইটা চ্যাপ্টার মানে হচ্ছে এই টপিক 2 আর টপিক 4 এগুলাই ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট দেখলেই হবে। ওইগুলো যদি স্কিপ করো তাহলে কোনো সমস্যা নাই। প্রথম টপিকটা একদম স্কিপ করলেও তেমন বেশি যাই আসে না। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক সলভিং আমাদের প্রথম চলে আসছে। প্রথম কোশ্চেনে আসছে কোষের ইএমএফ বল নির্ণয়ের জন্য। তো ইএমএফ বল কীভাবে বের করে এটা আমরা একটু দেখবো এখন। তো এখানে ইএমএফ বল, এখানে আমাদের অপশন দেওয়া আছে সংখ্যায়, বাট এখানে তো কোনো কিছু মান দেওয়া নাই। এখানে না, এখানে জারণ বিভব বিজারণ বিভবের মানটা দেওয়া নাই, যার কারণে এই কোশ্চেনটা হচ্ছে ইনকমপ্লিট। এখানে ডাটা মিসিং আছে, এটা টাইপিং এরর, ডাটা মিসিং আছে। তো আমরা নেক্সট যেটা আছে এটা সলভ করি। ডাটা মিসিং আছে, তো নেক্সট কি বলছে, নিচের কোন তড়িৎদ্বার বিক্রিয়াটি জারণ বিক্রিয়া। আচ্ছা জারণ মানে কি, ইলেকট্রন ছাড়ন, জারণ মানে ইলেকট্রন ছাড়ন। অর্থাৎ যদি আমাদের জারণ কি হবে, যেরকম যদি আমাদের সাথে জিঙ্ক থাকে, জিঙ্ক যদি আমাদের কি করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে কি হবে, জিঙ্ক 2+ হবে, জিঙ্ক 2+ হবে। এটাকে এভাবে লেখা হয় যে জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক 2+, মানে কি হচ্ছে এখানে জারণ বিক্রিয়া ঘটেছে। তো এখানে কোনটা, এই যে আনসার, এটা না আনসার হচ্ছে সি, আমাদের কি জারণ বিক্রিয়া মানে কি, জিঙ্ক থেকে কি হলো, জিঙ্ক 2+। আর যদি বিজারণ বিক্রিয়া হতো, যেমন এটা একটা বিজারণ, এটা এই যে এটা বিজারণ, এটাও বিজারণ, তো সবগুলো বিজারণ আর এগুলো হচ্ছে জারণ, একটা জারণ। তারপর আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই, দেখো এখানে কি বলছে, 1 মোল MnO4- কে সম্পূর্ণরূপে MnO2-তে বিজারিত করতে, তুমি দেখো এখান থেকে এখানে আসছো, চার্জ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এখানে ছিল নেগেটিভ, এখানে পজিটিভ আসছে, তার মানে কি একটা ইলেকট্রন কী করছে, সে গ্রহণ করে আসে, বিজারিত করতে যে চার্জের প্রয়োজন। দেখো এখানে 1 মোল ছিল, এখান থেকে এখানে আসছো, তো সে কতগুলো চার্জ গ্রহণ করছে এটাই তোমাকে বলছে বের করার জন্য। তো এটার জন্য জাস্ট ইজি, তুমি জাস্ট যদি দুই পাশে কি করতে পারো, দুই পাশের জাস্ট জারণ মানটা বের করতে পারো। এই পাশের জারণ মান বের করবা, তারপর এই পাশের জারণ মান বের করবা, MnO2 জারণ মান বের করো। তো এখানে দেখবা তুমি +7 আর এখানে আসছে +4, তাহলে ডিফারেন্সটা কতটুকু হলো, 3টা ইলেকট্রন নাই, তার মানে হচ্ছে 3 ফ্যারাডে। জাস্ট দুই পাশে জারণ মান বের করবা, জারণ মান বের করে দেখতে পারবা। এগুলা তোমাদের যারা পরিমাণগত রসায়ন ভালো পারো তোমাদের এগুলো মুখস্থই থাকার কথা। তারপর যাদের বের করতে সময় লাগবে, যারা বের করবা, বের করে দেখবা কত ডিফারেন্স হয়েছে, যত ডিফারেন্স অতগুলো ইলেকট্রন বিজারিত হয়েছে, মানে এতগুলো ইলেকট্রন গ্রহণ করছে, মানে এতগুলো ইলেকট্রন কি করছে, সে গ্রহণ করেছে, বিজারিত হয়েছে আর কি। বিজারিত হওয়া মানে কি, ইলেকট্রন গ্রহণ করা। তারপর হচ্ছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তারপর হচ্ছে কপার 2+ থেকে কপার, এর বিজারণ বিভব দুইটা কি দেওয়া আছে, বিজারণ বিভব দেওয়া আছে। কোষের প্রমাণ বিভব কত, আমাদের কি বের করতে বলছে, ইএমএফ ইকুয়ালস টু কী হবে। আচ্ছা এর জন্য আমাদের প্রথমে জানতে হবে হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজের যে উপরের দিকে থাকে, অর্থাৎ এনোড এবং ক্যাথোড, আমাদের জানতে হবে কি, এনোডে জারণ, আমাদের কি জানি হচ্ছে অ্যানোডে হচ্ছে জারণ মানে হচ্ছে অক্সিডেশন, আর ক্যাথোডে হচ্ছে বিজারণ, ক্যাথোডে হচ্ছে বিজারণ মানে হচ্ছে রিডাকশন,
রিডাকশন। ক্যাথোডে অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে অ্যানোডে হয় জারণ, ক্যাথোডে হয় কি বিজারণ। তো অ্যানোড কারা? যারা সক্রিয়তা সিরিজের উপরের দিকে থাকে তারা হচ্ছে অ্যানোড। যারা অ্যানোড তারা কি থাকে? অবশ্যই সক্রিয়তা সিরিজের কি থাকে? উপরে থাকে। তো এখানে দেখো কপার আর কি আছে? জিঙ্ক আর কপার আছে। তো জিঙ্ক আর কপারের মধ্যে কে উপরে? এটা তুমি জাস্ট সক্রিয়তা সিরিজটা যদি মনে রাখো তাহলে পারবা। দেখো তো আমি যদি ছন্দ দিয়ে বলি যে উপরে আছে জিঙ্ক, লিজা কে কানা ম্যাকগাইভার এলো জ্যানো। জ্যানো মানে হচ্ছে জিঙ্ক। আমরা যে ছন্দ দিয়েও বলি জিঙ্ক, তারপর হচ্ছে কপার হচ্ছে আরও নিচে আছে। তাহলে আমাদের কি হবে? জিঙ্ক যেটা আছে, জিঙ্ক কি আমাদের অ্যানোড। তো অ্যানোডে কি হয়? জারণ। তার মানে কি আমাদের জারণ বিভব লাগবে। বাট এখানে কি দেওয়া আছে? উভয় কি আছে? বিজারণ বিভব দেওয়া আছে। ইএমএফ এর সূত্রটা হচ্ছে অ্যানোড অ্যানোড অক্সিডেশন, অ্যানোড অক্সিডেশন মাইনাস ক্যাথোড ক্যাথোড রিডাকশন, ক্যাথোডের রিডাকশন। এটা হচ্ছে যে ফর্মুলাটা। এখন আমাদের বলতে হবে অ্যানোডের জারণ বিভব। তো অ্যানোডকে জিঙ্কের জারণ বিভব হচ্ছে, এখানে বিজারণ বিভব দেওয়া আছে। তো বিজারণ বিভবকে জারণ মানে হচ্ছে জাস্ট চিহ্নটা পরিবর্তন করে দেওয়া। যেহেতু মাইনাসের মান ছিল আমরা প্লাসে লিখবো, প্লাস 0.76, তারপর মাইনাস আমাদের কি ছিল? এটা বিজারণ বিভবের মান দেওয়া আছে, মাইনাস কি হবে? 0.34, মাইনাসের কি হবে? 0.34, সরি এখানে তো প্লাস হবে, আমি এখানে ভুল লিখলাম, এখানে তো প্লাস হবে, আমি কি লিখতেছি মাইনাস কেন? এখানে কি হবে? প্লাস হবে। তো এই দুইটা যদি যোগ করো তাহলে আমাদের আনসারটা কত হবে? প্লাসের 1.10 ভোল্ট। তো এটা সবসময় মনে রাখবা যে জারণ অর্থাৎ সক্রিয়তা সিরিজের যে উপরের দিকে আছে সে হচ্ছে অ্যানোড, আর সক্রিয়তা সিরিজের যে নিচের দিকে থাকে সে হচ্ছে ক্যাথোড। তো এই হচ্ছে আমাদের যেই কোষের ইএমএফ নির্ণয়ের জন্য এটাই দরকার। তো এটা যদি পারো তাহলে তোমাদের কোনো কিছুতেই কি হবে না? ভুল হবে না। তারপর কি বলছে দেখো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবণ হতে 1 মোল ম্যাগনেসিয়াম সঞ্চিত করতে কত ফ্যারাডে বিদ্যুতের দরকার হচ্ছে? আচ্ছা বলছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে কি ছিল দেখো তো? Mg2+। এখান থেকে যদি 1 মোল করতে চাও তাহলে কি হয়েছে দেখো তো? Mg হয়েছে। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে সে? কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? দুইটা ইলেকট্রন সে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে। তো দুইটা ইলেকট্রন গ্রহণ করছে মানে 2 ফ্যারাডে বিদ্যুৎ। বিক্রিয়াটা কীরকম? যে ম্যাগনেসিয়াম 2+ প্লাস করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করছে হচ্ছে ম্যাগনেসিয়াম। এগুলো খুবই ইজি, এগুলো যারা পারো তোমরা আসলে বেসিক কেমিস্ট্রির মাধ্যমে এগুলো সলভ করা যায়। তারপর কি বলছে দেখো, 0.1 মোল জিঙ্ক 2+ আয়নকে জিঙ্ক এ পরিণত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? আবার সেম ম্যাথ, এগুলো জাস্ট মানে দেখে আনসার করা যায়। দেখো কি বলছে। আচ্ছা জিঙ্ক 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে? জিঙ্কে পরিণত হবে, জিঙ্কে পরিণত অর্থাৎ হচ্ছে 1 মোল সমান হচ্ছে 2 ফ্যারাডে। 1 মোল মানে হচ্ছে 2 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন। আমাদের বলছে 0.1 মোল। 0.1 মোল মানে কত? 0.1 মোলে কত ফ্যারাডে হবে? 0.2 ফ্যারাডে। দেখো 0.1 মোল মানে কি? 0.2 ফ্যারাডে। আনসার ডি। খুবই ইজি এগুলো। কি একদম, আচ্ছা সরি কি বলতেছি এগুলা? 0.2 মোল কীভাবে হয়? 0.1 মোল অবশ্যই তো কমবে। আচ্ছা 1 মোল মানে যদি 2 ফ্যারাডে হয় তাহলে আমাদের কি হবে? 0.1 মোল ছিল না? 0.1 মোল ইকুয়াল হবে 2 ইন্টু 0.1। না, প্রথম ঠিকই বলছিলাম, ঠিকই ছিল, আমি অপশন দেখে একটু কনফিউশন হয়ে গেছিলাম। 0.2, আচ্ছা 1 মোল যদি 2 ফ্যারাডে হয় তাহলে 0.1 মোল হচ্ছে 0.2 ফ্যারাডে বিদ্যুৎ। তো এটা খুবই ইজি। তো এগুলো তোমরা যারা পারো তোমাদের এগুলো নিয়ে কোনো কনসার্নই থাকবে না, খুব ইজিলি তোমরা বুঝে যাবে। তো এই অধ্যায় শেষ হয়ে গেল আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং। তো এই অধ্যায় থেকে অনেক কম এমসিকিউ ছিল, এই কারণে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ লিখে রাখছি যেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য। এগুলো প্র্যাকটিস করবা, বাসায় প্র্যাকটিস করে তারপর আবার কোশ্চেন ব্যাংক সলভ থেকে কোশ্চেন করবা। এখানে অনেকগুলো রাখছি, আমি 5-6টা কোশ্চেন রাখছি, এগুলো জাস্ট বাসায় একটু প্র্যাকটিস করলে আশা করছি তোমরা পারবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আবারও লিখে দিচ্ছি এখানে, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ সম্পূর্ণ ক্লাসটি যারা করছো তোমাদের অন্তর থেকে ধন্যবাদ। আমি কষ্ট করে তোমাদের জন্য ক্লাসটি রেকর্ড করেছি, এটা তোমরা যদি সম্পূর্ণটা গ্রহণ করো তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো তোমরা যারা মনোযোগ সহকারে ক্লাসটি করছো অবশ্যই ক্লাসটি কেমন ছিল কমেন্টে জানাবে, এবং নেক্সট কীরকম পরীক্ষার সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওতে একটি লাইক করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।
আর যদি কোনো কোশ্চেন থাকে বা কোশ্চেন সলভিং বা আদার্স কোনো কিছু থাকে, তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওইগুলোতে যুক্ত হতে পারো। তাহলে তুমি তোমার অ্যাডমিশন সম্পর্কে বা আদার্স আরও অনেক পিডিএফ ফাইল অনেক কিছু পাবে, ফ্রি অ্যাক্সেস সব কিছু। তো এইগুলো যদি তুমি চাও তাহলে আমাদের ওইখানে যুক্ত হতে পারো। তো এই ছিল কথা। তো আজকের মতো এখানে আমার ক্লাস শেষ করছি। তো দেখা হবে নেক্সট কোনো ক্লাস নিয়ে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।